আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং অধীর আগ্রহে অপেক্ষা করছিলে আমাদের সারা বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লাইভ ক্লাসটা আমরা তোমাদের জন্য আয়োজন করি সেটার জন্য। আজকে আমরা নিয়ে এসেছি কি ফারসিন? আজকে তোমাদের এই যে লাস্টে এসএসসি ঠিক আগ মুহূর্তে বাংলা প্রথম পত্রে যাবতীয় যে ডাউটগুলো আছে ডাউটগুলো নিয়ে আমরা কাজ করবো, পাশাপাশি এমন টপ নচ 100 এমসিকিউ সলভ করবো যার মাধ্যমে তোমরা বুঝতে পারবা বোর্ডে আসলে কি প্যাটার্ন এমসিকিউ আসে, পাশাপাশি সিকিউ আর এমসিকিউর কোন টপিকগুলো সবার আগে পড়তে হবে সেটাও জানিয়ে দেবো। অর্থাৎ যারা আমাদের সাথে সারা বছর ক্লাস করেছো কিংবা সিনিয়র ব্যাচের ভাই আপুদেরকে দেখেছো তারা তো অলরেডি জানো যে আমাদের যে ফাইনাল রিভিশন লাইভ ক্লাসটা হয়, এই ফাইনাল রিভিশন লাইভ ক্লাসে আমরা কিন্তু এমন একটা সাজেশন তোমাদেরকে প্রোভাইড করি, যেই সাজেশনটা যদি তোমরা ফলো করো ইনশাল্লাহ এসএসসি পরীক্ষায় তোমরা বাংলায় এ প্লাস পেতে পারবা। সো ক্লাসের একেবারে শুরুতেই তোমরা একটু কমেন্টে লিখে জানাও যে কে কোন বোর্ড থেকে আমাদের সাথে ক্লাসে জয়েন করেছো, যাতে করে আমরা বুঝতে পারি যে কোন বোর্ডের স্টুডেন্টদেরকে আজকে ক্লাসে একটু বেশি প্রায়োরিটাইজ করতে হবে। হাওয়েভার আমরা চেষ্টা করব আজকে ক্লাসে সকল বোর্ডের, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, কুমিল্লা, দিনাজপুর, যশোর, সকল বোর্ডের সব স্টুডেন্টকে আমরা প্রায়োরিটাইজ করার ট্রাই করব। আমাদের যে সাজেশনটা আমরা দেখাচ্ছি সেটা সবার জন্য বানানো, কিন্তু তারপরেও তুমি একটু তোমার বোর্ডের নামটা কমেন্টে লিখে জানাও। আরেকটা কাজ করতে হবে ফারসিন, শেয়ার দিতে হবে, সেটা একটু বলে দিই। ওকে, অবশ্যই তোমাদের কিন্তু আজকের যে ক্লাসটা রয়েছে ক্লাসটাকে শেয়ার করে ফেলবা। আর হ্যাঁ, আজকের ক্লাসে যে গুরুত্বপূর্ণ যে আমাদের সাজেশন পিডিএফটা রয়েছে এটা কিন্তু কমেন্টে একটা ফর্ম দেওয়া আছে, ওই ফর্মটা যদি ফিল আপ করো তাহলে কিন্তু সাজেশনটা তুমি পেয়ে যাচ্ছ। খুবই সহজ, আরো ধাপে ধাপে অনেক কিছু আছে। অর্থাৎ আমাদের ইউটিউবে অলরেডি সকল পদ্য বা সকল কবিতার যে একদম রিভিশন ক্লাস একদম ফুল কমপ্লিট রিভিশন সেটা তোমাদের জন্য দিয়ে দিয়েছি। গদ্যের ফুল রিভিশনের যে ভিডিওটা সেটা দিয়ে দিয়েছি। আগামীকাল সন্ধ্যা 7টায় টপ 200 এমসিকিউর ইউটিউব ভিডিওটা আপলোড হবে, এটা অলরেডি আমরা শুট করে ফেলছি। আগামীকাল সন্ধ্যা 7টায় এটা আপলোড হবে এবং যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট শুধুমাত্র তাদের জন্য আমরা স্পেশাল সিকিউ কোশ্চেন সলভ একটা ক্লাস আমাদের যে পেইড ব্যাচের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য 10 মিনিট স্কুলের যে অ্যাপ আছে সেখানে আপলোড করে দিয়েছি। তোমাদের জন্য আজকের কাজ হচ্ছে আজকের ক্লাসের স্লাইড এবং সাজেশনটা পাওয়ার জন্য কমেন্টে একটা লিংক দেওয়া আছে, ওই লিংকের ফর্মটা পূরণ করে ফেলবা, তাহলে কিন্তু আজকের ক্লাসের স্লাইডটা পেয়ে যাবা এবং আজকের ক্লাসের সাজেশনটা পেয়ে যাবা। সো আজকে আমাদের টার্গেট হচ্ছে অহেতুক কোনো কমেন্ট পড়ে সময় নষ্ট না করা, ঠিক যতটুকু দরকার ততটুকুই আমরা আজকে তোমাদের প্রিপারেশনটা নেওয়াতে চাই যাতে তোমরা বাংলায় সুন্দর মতো এ প্লাস পেতে পারো। সো ওভার টু ইউ ফারসিন, আমরা পড়ালেখাটা একটু দ্রুত আগাবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ সাকিব ভাই। তো ক্লাস এখন শুরু করব। ক্লাসের একদম শুরু থেকে হলো আমি তোমার সাথে রয়েছি, এরপর রোটেট করে ফারহান ভাই আবারও আসবে। আচ্ছা বাচ্চারা, পরীক্ষা ঠিক আগ মুহূর্তে তোমাদের কাছে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণভাবে সামনে রাখা উচিত, সেটা হচ্ছে প্রায়োরিটি সেট করা। তোমাদের যে পাঠ্য বইটা রয়েছে পাঠ্যের মধ্যে গল্প আছে 9টা, কবিতা আছে 8টা, আর একটা হলো কি তোমার উপন্যাস আছে। এখন উপন্যাস থেকে তো শর্ট কোশ্চেন আসবে। তোমার যে এতগুলো প্রায় তোমার 16-17টার মতো যে গদ্য পদ্য রয়েছে, এই গদ্য পদ্যর মধ্য থেকে কোন কবিতাটা আগে পড়বো, কোন গল্পটা আগে পড়বো, এই জিনিসটা কিন্তু সেট করা দরকার। কারণ এটা হচ্ছে একটা স্মার্ট লার্নিং সিস্টেম। তুমি যদি স্মার্ট ওয়েতে করো তাহলে ইভেনচুয়ালি তোমার যে পরীক্ষার প্রিপারেশনটা অনেক বেশি ভালো হবে। তাই আজকের ক্লাসে বিগত 10 বছরের প্রশ্ন অ্যানালাইজ করে ক্লাসের একদম শুরুতে আমি তোমাদের জন্য একদম সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ এর গুরুত্বের একটা তালিকা শেয়ার করতেছি, যেখানে তোমরা আসলে বুঝতে পারবা এক্স্যাক্টলি কোন টপিকটা পরীক্ষার হলে যাওয়ার আগে সবার আগে পড়ে নিতে হবে। আচ্ছা, খুবই সিম্পলি বলি, আমরা যদি এই জায়গা থেকে দেখি আমাদের এই ক্লাসের মধ্যে দেখবা 5 স্টার যেগুলো দেওয়া আছে 5 স্টারগুলো তোমার সবার আগে পড়তে হবে। এরপরে তোমার 4 স্টার, তারপর হচ্ছে কি 3 স্টার। যারা যারা খুব বেশি ভালো স্টুডেন্ট তারা তো অ্যাকচুয়ালি সব কিছুই পড়বা, বাট যাদের হাতে টাইম কম আছে বা যারা আসলে প্রিপারেশনটা এখনো টপ নচ ওয়েতে করতে পারো না, তাদের অ্যাটলিস্ট 5 স্টার, 4 স্টার, 3 স্টার, এই যে 3টা স্টার আমি বলে দিলাম এগুলো তোমার বেশি ভালো করে পড়ে ফেলতে হবে। তুমি যদি এটা ভালো করে পড়ে ফেলো তাহলে দেখবা পরীক্ষার হলে তুমি সুন্দর মতো লিখে আসতে পারতেছো এবং এ প্লাসটা পেয়ে গেছো। তাহলে চলো বিগত 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে আমি যে জিনিসটা খুঁজে পেয়েছি এখানে, সেটা হচ্ছে আমাদের এই যে পাঠ্য বইটা রয়েছে পাঠ্য বইয়ের মধ্যে সুভা থেকে কিন্তু সবসময় প্রশ্ন আসে দেখা যায়। সিকিউ বলো এমসিকিউ বলো বোথ কেসে কিন্তু সুভা থেকে প্রশ্ন আসে। তাই সুভার ক্ষেত্রে আমার সিকিউ এর গুরুত্বতে আমি দিয়েছি তোমার 5 স্টার আর এমসিকিউর জন্য আমি দিয়েছি 5 স্টার। তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে।
একইভাবে বই পড়া, তোমাদের পাঠ্য বইতে দুইটা প্রবন্ধ রয়েছে, বই পড়া আর একটি হলো শিক্ষা ও মনুষ্যত্ব। এই দুইটা কিন্তু এই যে দুইটা প্রবন্ধের লেখক ভিন্ন, প্রবন্ধের কথাবার্তাও ভিন্ন, বাট কোথাও না কোথাও একটা কানেকশন রয়েছে, কারণ উভয় জায়গায় কিন্তু আসলে তোমার পড়াশোনা নিয়ে বা বিদ্যা লাভ, মানুষ হবার জন্য যে বিদ্যা লাভ করতে হয় সেটা নিয়ে কথাবার্তা বলা আছে। তাই বই পড়া এবং শিক্ষা ও মনুষ্যত্ব এই যে দুটি প্রবন্ধ অবশ্যই ভালো করে তোমরা পড়বা। এরপরে দেখি আমাদের আম-আঁটির ভেপু। আম-আঁটির ভেপু থেকে ইউজুয়ালি সিকিউ আসে দেখা যায় না, কারণ এটা তো আসলে পল্লী মায়ের বা পল্লী গ্রামীণ এলাকার শাশ্বত যে তোমার রূপ বৈচিত্র্য রয়েছে সেগুলো নিয়ে কথাবার্তা বলা হয়েছে। তো এই জায়গা থেকে সিকিউ আসার বা সিকিউ পেঁচানোর কোনো জায়গা নাই, তাই সিকিউর জন্য 2 স্টার। বাট এখান থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ আসে। পিজডাফ পোলের আসামির ন্যায় কে পড়েছিল, বিগত বছরে বোর্ডে আসছে। তারপর হলো দুর্গা যখন বাড়িতে আসে, অপুকে যখন সে ডাক দেয়, সে ডাকের মধ্যে তার গলায় কি মিশ্রিত ছিল, সতর্কতা নাকি সংশয়, এই টাইপের প্রশ্ন আসে। তারপর দেখা যাচ্ছে যে হরিহর কেন সদ্গপের প্রস্তাবটি ইনস্ট্যান্টলি হলোকে মেনে নেয়নি, আত্মসম্মানের ভয়ে নাকি অন্য কোনো কারণে, এই টাইপের প্রচুর পরিমাণে কিন্তু এমসিকিউ আমরা আসতে দেখি, তাই না? তাই এরকম একটা জায়গা থেকে আমাদের আম-আঁটির ভেপুটা বেশ ভালো করে পড়তে হবে। এরপরে দেখি আমাদের মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার ক্ষেত্রেও আম-আঁটির ভেপু এবং মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা জিনিস আসলে ফর এমসিকিউ বেশি ইম্পর্টেন্ট। তো এটা আমরা হলোকে মাথায় রাখবো, এই দুটো জিনিস আমরা এমসিকিউর জন্য আসলে পড়বো। এবং এরপরে দেখি নিম গাছ আমার সিকিউ প্লাস এমসিকিউ বোথ কেসের জন্য গুরুত্বপূর্ণ। তার কারণটা কি? তার প্রধান কারণ হচ্ছে আমাদের যে নিম গাছের একদম লাস্টে কিন্তু একটা ম্যাজিক সেন্টেন্স আছে, সেটা কি, পাশের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটারও একই অবস্থা। তার মানে বুঝতেই পারতেছো আমাদের যে নিম গাছ আছে, নিম গাছ থেকে কিন্তু পেঁচিয়ে সিকিউ প্রশ্ন তৈরি করার অনেক বড় জায়গা আছে। একইভাবে নিম গাছ থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ আসতে পারে। বিজ্ঞরা কি বলেছেন, তোমার গুরুজনরা কি বলেছেন, কবি কি বলেছেন, গাছের দিকে কি অবাক দৃষ্টিতে তাকিয়েছিল, মুগ্ধ হয়েছিল কে, এই টাইপের প্রশ্ন কিন্তু এমসিকিউতে প্রচুর পরিমাণে আসে। সো এগুলো আমাদের পড়তে হচ্ছে। আগাই সামনের দিকে। এরপর আছে বাবারা প্রবাস বন্ধু কোনটা? প্রবাস বন্ধু হচ্ছে সৈয়দ মুজতবা আলী রচিত তোমার যে ইয়াটা রয়েছে, ওখানে আমরা দেখতে পাই আফগানিস্তানে গিয়েছেন এবং আফগানিস্তানে যাওয়ার পর তার যে তোমার এক্সপিরিয়েন্সটা হয়েছে। মোস্টলি এখান থেকে তোমার সিকিউ আসে না, এমসিকিউটা বেশি আসে। তার কারণ হচ্ছে প্রবাস বন্ধুর মধ্যে যেরকম চায়ের রং কি ছিল, তারপরে অত খাবার দেখে তার কেমন অনুভব হয়েছিল, তারপর যে প্রবাস বন্ধুর যে লোকটা হলো গিয়ে ওই লেখককে হলো গিয়ে আতিথেয়তার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছিল, তার পায়ের সাইজ কেমন, আব্দুর রশিদের পায়ের সাইজ কেমন, এই টাইপের কিন্তু অনেক ধরনের প্রশ্ন এসে থাকে। তাই প্রবাস বন্ধুটা আমার এখানে মাথায় রাখতে হবে। কবিতার ক্ষেত্রে কপোতাক্ষ নদ ইজ টু ইম্পর্টেন্ট ফর সিকিউ এবং এমসিকিউ। সেদিন এই মাঠ আমার এমসিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং একইভাবে আমি কোনো আগন্তুক নই, এটা তোমার আসলে দুই কেসে একটু মানে মিডিয়াম, বাট এমসিকিউর ক্ষেত্রে আমাদের ভালো করে পড়তে হচ্ছে। অ্যান্ড এই জায়গাটা আসলে অনেক বেশি মানে একটু ডেঞ্জারাস বলতে পারো, অনেক বেশি ইম্পর্টেন্স পার্টিকুলারলি এই স্লাইডটার মধ্যে। এবং তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, 21-এর গল্প, প্রত্যুপকার, এই সবগুলোর মধ্যে কিন্তু মোটামুটি 3 স্টার 4 স্টার থেকে 5 স্টারের মধ্যে দেওয়া রয়েছে। সো এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো, স্ক্রিনশট নিয়ে কমেন্টে এসএস ডান লিখে ফেলতে পারো, তাহলে বুঝতে পারবো তোমরা এই গুরুত্বপূর্ণ স্লাইডটা স্ক্রিনশট নিয়ে ফেলেছ। এবং সবার লাস্টে রয়েছে 1971। এখান থেকে শুধুমাত্র এসকিউ আসবে তোমার হচ্ছে কি 20 মার্কের। সো এটা পড়তেই হবে ভালো করে তোমার শর্ট কোশ্চেনের জন্য। সবাইকে জলদি স্ক্রিনশট নিয়েছো, স্ক্রিনশট নিয়ে কাইন্ডলি কমেন্ট লিখে ফেলো এসএস ডান। ওকে, এক্স্যাক্টলি মিতু সঠিক অ্যান্সার দিয়েছো, ডিঙ্গি নৌকার মতো পা। আচ্ছা, এবার আমাদের কিন্তু এই পার্টটা শেষ হয়ে গেল। আরেকটা ছোট্ট সাজেশন আমি এখানে মেক করেছি, সেটা হচ্ছে বাংলা প্রথম পদে টপিক ভিত্তিক। এখন টপিক ভিত্তিক সাজেশন বলতে কি বোঝায়? টপিক ভিত্তিক সাজেশন হচ্ছে এক একটা গদ্যের মধ্যে কিন্তু বেশ কিছু বিষয়বস্তু রয়েছে, ওই বিষয়বস্তুর জায়গা থেকে বিগত 10 বছরে কতবার বোর্ডে আসছে সেই জায়গা থেকে। যেরকম প্রত্যুপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছে, এখানে ন্যায়পরায়ণতা এবং সততা, তোমার আলী ইবনে আব্বাস খলিফা এদের যে লাইফটা, এটা তোমার 4 স্টার ইম্পর্টেন্ট সিকিউর জন্য। এবং এটাতে হচ্ছে বোর্ডে আসে কতবার? বোর্ডে আসে পর্যন্ত তোমার 10 বার। সরি, বোর্ডে একবারে আসেনি, একদম নতুন টপিক। শুভা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই পর্যন্ত বিগত 10 বছরে এইটা বিভিন্ন বোর্ড মিলে মোট 27 বার আসছে। একইভাবে যদি হলো আমরা চিন্তা করি আমাদের যে শিক্ষা ও মনুষ্যত্ব রয়েছে, একটু আগে বলছিলাম না অনেক বেশি তো হচ্ছে গিয়ে এটা ইম্পর্টেন্ট ছিল, এই শিক্ষা ও মনুষ্যত্ব 30 বার আসছে বিগত 10 বছরে।
এবং 1971 যে উপন্যাস সম্পূর্ণ নতুন টপিক। কবিতার মধ্যে কপোতক্ষ নদ বিগত 10 বছরে 24 বার আসছে এবং একইভাবে হচ্ছে কি আমরা যদি দেখি আমাদের অন্যান্য টপিকগুলো এখানে রয়েছে। সো তোমরা আসলে ক্লাস স্লাইডটা যখন হলো পেয়ে যাবা, ক্লাস স্লাইডটা পেয়ে গেলে কিন্তু এই জিনিসগুলো হলো পাচ্ছ। ক্লাস স্লাইডটা কিভাবে পাবা, আমাদের সাজেশন পিডিএফটা রয়েছে, এটা কিভাবে পাবা, এটা পাওয়ার জন্য যে কমেন্টে হলো একটা তোমার গুগল ফর্ম লিঙ্ক দেওয়া রয়েছে, ফর্মটা ফিল আপ করলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। দ্যাটস ইট। আগাই তাহলে এবার আমরা শুরু করছি আমাদের যে এমসিকিউর পার্টটা। এমসিকিউ শুরু করার আগে ঠিক আছে। আমি একটু স্টুডেন্টদের সাথে একটু কথা বলতে চাই। আমি যেহেতু কমেন্টগুলো দেখছিলাম, সেটা হচ্ছে যে স্টুডেন্টরা যারা একটু এখন আমাদের সাজেশন কোথায় খুঁজে পাবা এটা নিয়ে একটু কনফিউজ, তাদের জন্য কিন্তু অলরেডি কমেন্টে দেওয়া ছিল লিঙ্কটা, কমেন্টে অনেকে ক্লিক করতে পারছে না, এই জন্য আমরা আমাদের ক্যাপশনটায় অলরেডি আমাদের যে সাজেশনের লিঙ্কটা আছে সেটা দিয়ে দিয়েছি। অর্থাৎ আমাদের এই ভিডিওটার ক্যাপশনের একদম প্রথম লাইনেই তোমরা এই ফর্মের লিঙ্কটা পেয়ে যাবা, যে ফর্মটা যদি তুমি পূরণ করো তাহলে সাজেশনটা পেয়ে যাবে। এখন তারপরেও অনেকের আবার ডিভাইসগত কারণে এক একজন এক এক ধরনের ডিভাইস আমরা ব্যবহার করি, ওই লিঙ্কটা অনেকের জন্য ক্লিকেবল হয় না। তো তাদের জন্য একটা উপায় আমি যদি একটু দেখিয়ে দিতে পারতাম, সেটা হচ্ছে যে যারা আমাদের ক্যাপশনে যে লিঙ্কটা দেওয়া আছে সেই ক্যাপশনের লিঙ্ক থেকেও যারা সাজেশনটা ডাউনলোড করতে পারবে না, তাদের জন্য মাল্টিপল ওয়ে আছে। ফার্স্ট অফ অল, এই লাইভ শেষ হওয়ার পরে আমরা আমাদের যে 10 মিনিট স্কুলের পেজ আছে, 10 মিনিট স্কুলের পেজ থেকে সাজেশন আপলোড করব এই একই ফর্মের লিঙ্ক দিয়ে, সেখান থেকে তোমরা তখন পেতে পারবা। অথবা আমাদের যে গ্রুপ রয়েছে এসএসসি 26 সুপার স্টুডেন্টস 10MS গ্রুপ, এই গ্রুপে আমরা সাজেশনটা দিব, এখান থেকেও তোমরা পাবা। এবং আমাদের যারা পেইড ব্যাচের স্টুডেন্ট তাদেরকে অলরেডি আমরা আগেই আরও 15-20 দিন আগেই আমরা সাজেশনটা দিয়ে দিয়েছি, তারা তো পেয়ে গেছে অলরেডি। তারপরেও যারা এত কিছুর পরেও একটা অল্টারনেট ওয়ে চাও, তাদের জন্য একটু দেখাই। 10 মিনিট স্কুলের যেই ওয়েবসাইট আছে, আমরা যদি সেই ওয়েবসাইটটাতে একটু যাই, ঠিক আছে, ফার্স্টে 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে ঢুকবো, গুগলে গিয়ে সার্চ করবো 10ms.com বা 10 মিনিট স্কুল লিখে সার্চ করবো, তখন হচ্ছে আমরা এই ওয়েবসাইটটাতে আসতে পারবো। এখন তোমাদের ব্যাচ কত? তোমাদের ব্যাচ হচ্ছে এসএসসি 26। তো এসএসসি 26-এ তুমি ক্লিক করো, এসএসসি 26-এ ক্লিক করলে তুমি দেখবা এই যে তোমাদের জন্য এসএসসি 26 ফাইনাল রিভিশন লাইভ, এটা তুমি যেই গ্রুপেরই হয়ে থাকো না কেন, সায়েন্স, কমার্স, আর্টস, সবার জন্য এটা অ্যাভেলেবল। সো এটা একদম সম্পূর্ণ ফ্রি একটা কোর্স। এই কোর্সে কিন্তু আমরা এই যে লাইভ ক্লাসটা নিচ্ছি, এই লাইভ ক্লাসটার রেকর্ডেড ভার্সনও তুমি এখানে পাবা, এই ক্লাসের স্লাইডটাও তুমি এখানে পাবা। এর সাথে সাথে যে সাজেশনটার কথা বলছি, যেটা ডাউনলোড করতে কেউ কেউ একটু সমস্যা বোধ করছো, সেটাও কিন্তু এখানে পেয়ে যাবা। সো আরো বিস্তারিত জানে গেলেই তুমি হচ্ছে একদম সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। এই যে দেখো ফাইনাল রিভিশন লাইভটা চলছে, তো এই জন্য এটা এখন লাইভ দেখাচ্ছে। তারপরে সামনের আপকামিং ক্লাসগুলোর সব রুটিন পেয়ে যাবা, সব কিছু কিন্তু এখানে তোমাদের জন্য সাজানো গোছানো আছে। ওকে, সো আমি আবার ফার্স্ট দিনকে ডেকে নিব, তোমাদের ফার্স্ট দিন ভাইয়া তোমাদেরকে এখন এমসিকিউ সলভ করবে, আর আমি স্টুডিওতেই আছি। তোমাদের যার যা কিছু সমস্যা কমেন্টে বলো, আমি এরকম ক্লাসের মধ্যে মধ্যে এসে তোমাদের প্রবলেমগুলো সলভ করিয়ে দিয়ে যাবো। ওভার টু ইউ ফার্স্ট দিন। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। সো ইভেন্চুয়ালি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমাদের এই জিনিসগুলো নিয়ে ফেলতে হবে। তাহলে চলো আর দেরি না করে আমাদের যে মূল ক্লাস রয়েছে, ক্লাসের ভিতরে আমরা আবার ঢুকে যাই। ঠিক আছে, সো এবার শুরু করছি আমরা এমসিকিউ। এবং এমসিকিউ শুরুতেই তাদের পাঠ্য বইয়ের যে 21-এর গল্প টপিকটা রয়েছে, এটা আমরা বারবার দেখেছি, বিগত বছরগুলোতে এটা একদমই হলো আসেনি, একদম নতুন আর টপিক হিসেবে অ্যাড করা হয়েছে। এই 21-এর গল্প নিয়ে আমার একদম ক্লাসের শুরুতে তোমাদের সাথে ক্লাস করা শুরু হচ্ছে বা এমসিকিউ সলভিং শুরু হচ্ছে। তাহলে চলো স্টার্ট করে ফেলি। ওকে, ডান। সো আমরা আগাই। 21-এর গল্প নামক এই যে ছোট গল্পটা রয়েছে, ছোট গল্পে টপুর হাঁটুতে ব্যথা জাগে, এইটা শুনে মানে কে হলো কে মুখ বাঁকালো। এমসিকিউ নাম্বার 1। সো টপুর হাঁটুতে হচ্ছে কি তোমার ব্যথা জাগতেছে, এটা শুনে হচ্ছে কে হলো কে মুখ বাঁকালো। আমরা একটু দ্রুত অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। আমরা সবাই একটু অ্যান্সার দিলে, আমি একটা দুটো অ্যান্সার দিলে বেসিক্যালি সামনের দিকে আগাতে পারবো। এক্স্যাক্টলি অ্যান্সার হচ্ছে রাহাত, যা যা রাহাত বলেছে তাদের উত্তর সঠিক হয়েছে। আগার সামনের দিকে 21-এর গল্প নামক ছোট গল্পে বীর করে কথা বলছিল কে, প্রশ্নটি রাজশাহী ক্যাডেট কলেজে হলো কে আসছিল। সো তোমরা যারা হলো কে রয়েছো, তোমরা এই প্রশ্নটা হলো কে অ্যান্সার দিয়ে ফেলো। আচ্ছা, ঠিক আছে, তোমরা একটু কাইন্ডলি এই প্রশ্নের উত্তরটা হলো কি দিয়ে ফেলো দ্রুত দ্রুত। 21-এর গল্প নামক ছোট গল্পে বীর করে কথা বলছিল কে। আচ্ছা, আমি একটু দেখি, এখানে অনেকগুলো রয়েছে, নাজিম, শানু, রাহাত, পতঙ্গ। আমাদের আসলে দেখতে হবে এই 21-এর গল্পতে যে তপু রয়েছে, তপুর সাথে সবচেয়ে ক্লোজ বন্ধু ছিল তার বন্ধু রাহাত। সো মোস্ট লাইকলি এখানে রাহাতই হবে, কারণ বাকি যেগুলোর নাম আছে ওই নামগুলোর মধ্যে আসলে তোমার কোনোটা যাচ্ছে না। গেল।
এরপর দেখি কলেজে ভর্তি হওয়ার পরে তপু তার হলো গিয়ে এক ব্যাচমেটকে বিয়ে করে ফেলে, রেনুকে বিয়ে করে ফেলে। এই রেনুকে বিয়ে করার মধ্যবর্তী সময়টা কি ছিল? কলেজে ভর্তি হওয়ার কদিন পরে? মাস তিনেক, মাস ছয়েক, বছর খানেক, নাকি বছর দুয়েক? একটু দ্রুত আমাকে কমেন্টে এই প্রশ্নটার উত্তর হলো গিয়ে দিয়ে দাও। ঠিক আছে, তোমরা দ্রুত কমেন্টে এই প্রশ্ন উত্তরটা দিয়ে দাও যে কলেজে ভর্তি হওয়ার পর তপু রেনুকে কতদিনের মধ্যে হচ্ছে বিয়ে করেছিল। ওকে, সো হচ্ছে কি আমরা দেখতে চাচ্ছি আমাদের যে 3 নাম্বার যে প্রশ্নটা। ওকে, তো গেল স্টুডেন্ট, এটা হচ্ছে উত্তরটা হচ্ছে আমার মাস ছয়েকের মধ্যে। আচ্ছা, সো এরপর দেখি আমাদের পরবর্তীতে 21 গল্প নামক ছোট গল্পে তপুদের ফজলুল হক হলে ঢোকার কারণ কি ছিল? আচ্ছা, তোমাদের মধ্যে অনেকেই হলো একটা জিনিস একটু কনফিউজ আছো যে অ্যাপের মধ্যে অ্যাপের কোন জায়গার মধ্যে আসলে এই জিনিসটা আমাদের সিকিউটা পাওয়া যাবে। ফার্নসাকে একটু আগে অলরেডি হলো কি আমাদের অ্যাপের যে এফআরএল স্লাইডটা রয়েছে, এফআরএল স্লাইডের বিষয়ে দেখিয়ে দিয়েছেন। আমাদের হলো কি অ্যাপের কোন জায়গায় সিকিউ পাওয়া যাবে ওটা তোমাদেরকে পরপরই দেখিয়ে দেওয়া হবে। ওকে, সো দেখি 21 গল্প নামক ছোট গল্পে তপুদের ফজলুল হক হলে ঢোকার কারণ কি? শুয়ে থাকার জন্য, মিছিলে যোগ দেবার জন্য, মিছিলে না যাওয়ার জন্য, ঘুম থেকে তোমার ওঠার জন্য। ঠিক আছে, আমরা সবাই এটার উত্তরটা হলো গিয়ে দিয়ে ফেলি। এমসিকিউ নাম্বার 4, তপুদের ফজলুল হক হল ঢাকা ইউনিভার্সিটির খুব একটা রিনাউন্ড হল। সেই হলে ঢুকেছিল কেন? ওকে, এটা অ্যান্সার হচ্ছে কি মিছিলে যোগ দেওয়ার জন্য। কারণ তপুরা যে মিছিলটা বের করেছিল সেই মিছিলটা তোমার মূলত ঢাকা মেডিকেলের সামনে থেকে বের হয়ে কার্জন হল হয়ে হাইকোর্টের দিকে হলো গিয়ে তোমার যাচ্ছিল। সো এই যে একটা বিষয়, এখানে তোমার মিছিলে যোগ দেওয়ার জন্য ওরা কোন হলটাকে বেছে নিয়েছিল? অ্যান্সার হচ্ছে তোমার ফজলুল হক মুসলিম হল। গেল, এরপরে দেখি আমাদের হচ্ছে গিয়ে এখানে কি বলা হচ্ছে? স্কেলিটন বলতে কোনটাকে বোঝানো হচ্ছে? মাথার খুলি, হাত পা, বন্ধু উরু, নাকি হচ্ছে গিয়ে কঙ্কাল? স্কেলিটন বলতে এখানে কোনটাকে বোঝানো হচ্ছে? ওকে, আচ্ছা, দেখতে পাচ্ছি যে অনেকে হলো গিয়ে অ্যান্সার দিচ্ছে। আমরা হলো গিয়ে 5 নাম্বার প্রশ্নের মধ্যে রয়েছি। 5 নাম্বার স্কেলিটন বলতে কোনটাকে হলো গিয়ে বোঝানো হচ্ছে? ওকে, সো একটা জিনিস তোমরা অ্যান্সার দিতে থাকো, এর ফাঁকে আমি তোমাদের একটা জিনিসই হলো গিয়ে সলভ করে দিয়ে আসি। সেটা হচ্ছে আমাদের যেই জায়গায় গেলে অ্যাকচুয়ালি এই যে সিকিউ সলভিং এর এই ক্লাসটা হলো পাওয়া যাবে। যারা আমাদের হলো পেইড ব্যাচের স্টুডেন্টরা হলো ইতিমধ্যে হলো পেয়ে গেছো, আমি তাদের উদ্দেশ্যে হলো বলছি। সো তোমরা জাস্ট তোমাদের যে হলো ইন্টারফেসটা রয়েছে অ্যাপে ঢোকার পরে সেখানে হলো আসবা। তো সেখানে আসার পরে আমাদের দাঁড়াও, আচ্ছা একটা সেকেন্ড। আচ্ছা, আসার পরে এখানে আমার কোর্সসমূহ এখানে হলো যাবা, যাওয়ার পরে দেখবা যে তোমাদের এসএসসির যে কোনো কোর্স কোথায় আছে। দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা, এই তো। সো দেখো, সে ধরো তুমি যে বিভাগেরই হও না কেন, তুমি সায়েন্সের হও বা কমার্সের হও, যে বিভাগেরই হোক না কেন, তোমার যে হলো কোর্সটা সেই কোর্সের মধ্যে হচ্ছে কি তুমি ঢুকে যাবা, তোমাদের এসএসসি এসএমপির কোর্স হলো ঢুকে যাবা। ঢুকে যাওয়ার পরে দেখবা যে সেখানে আমাদের যে এমসিকিউর এই সিকিউ সলভিং এর এই ক্লাসটা দেওয়া আছে। দাঁড়াও এক সেকেন্ড, আমি নিয়ে যাচ্ছি তোমাদেরকে। ওকে, সিকিউ সলভিং এর এই ক্লাসটা দেওয়া আছে, এখানে তোমার সম্পূর্ণ ভিডিওটা পাওয়া যাবে। পাশাপাশি হচ্ছে এই যে স্লাইডটা রয়েছে, স্লাইডটা হচ্ছে এখানে থাকবে। সো তোমরা যারা এখনো অ্যাপ থেকে আমাদের সিকিউ সলভিং এর যে ক্লাসটা রয়েছে ক্লাসটা খুঁজে পাও নাই, তারা কিন্তু এভাবে জিনিসটা হলো খুঁজে পেতে পারবা। ওকে, ডান। সো তাহলে চলো আমরা আমাদের পরবর্তী পাঠাতে চলে যাই। অলরেডি হলো এটার যে উত্তরটা তোমরা পেয়ে গেছো। আমরা আগাই সামনের দিকে। 21 গল্প নামক ছোট গল্পে আমরা ছিলাম 3 জন। এই জায়গাটা খুবই সিম্পলি আমি তোমাদেরকে ব্যাখ্যা করে বলতে পারবো। আমরা ছিলাম 3 জন, এখানে আমি, তপু আর রাহাত। এখানে আমি বলতে কাকে বোঝানো হচ্ছে? একদম শুরু থেকে আমরা একটা জিনিস জানি, এই গল্পের মধ্যে একজন ব্যক্তি ছিলেন গল্পকথক কিন্তু গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করেছেন। আচ্ছা, এবার যদি আমি চিন্তা করি আমি, তপু আর রাহাত। সো তপু
তপু হলো কি এখানে রয়েছে। তো রেনুর কথা, রেনুকে, রেনু তো হলো কি তোমার তপুর হলো কি হাজব্যান্ড। সো বেসিক্যালি হচ্ছে কি রেনু এখানে যাবে না, খুব ভালো কথা। রাহাত, রাহাতও এখানে হচ্ছে কি আমার চলে আসলো। এর পরবর্তী সময়তে যে আমি রয়েছে, যে আমি শব্দটা রয়েছে, আমি দিয়ে কাকে বোঝানো হচ্ছে? আমি দিয়ে আসলে তোমার লেখক বা যিনি আসলে গল্পকথক হিসাবে কাজ করেছেন তাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? সো লেখক বা গল্পকথক যিনি এই সম্পূর্ণ গল্পটা লিখেছেন তার কথা বলা হচ্ছে। সো যা যা 6 আনসার ডি বলেছে পারফেক্ট। আগে তুলসী গাছ, তুলসী গাছ থাকলে ঘরে মশার উপদ্রব কম হয়, এই বক্তব্যের সাথে নিম গাছ গল্পের কোন দিকটি মিল রয়েছে? আচ্ছা, তুলসী গাছের সাথে আমার কিসের তুলনা করা হয়েছে? নিম গাছ। ওকে, আমি যদি হলো একটু সামনের দিকে আগাই এটা নিয়ে, দেখো তুলসী গাছের সঙ্গে আমার কিসের তুলনা করা হয়েছে? নিম গাছ। নিম গাছ থাকলে আমার নানা রকম কল্যাণ হয়, আমি চর্মরোগ থেকে বাঁচতে পারি, দাঁতের জন্য এটা অনেক বেশি ভালো। তারপর হচ্ছে নিম গাছের হাওয়া ভালো, বিজ্ঞজনরা বলে। তো তুলসী গাছ দিয়ে মশার উপদ্রব কম হচ্ছে, তুলসী গাছ এক ধরনের কল্যাণ করছে, আর মাত্র যেগুলো বললাম ওগুলো আসলে নিম গাছ কল্যাণ করছে। তাহলে এটার অ্যান্সার কি হতে পারে? বৈশাখ বিশ্বাসের প্রশ্ন। সৌন্দর্যের কথা দুই জায়গায় বলা হয় নাই, অবহেলাও বলা হয় না, অবয়বে বলা হয় না। অবয়ব মানে স্ট্রাকচারে, দেখতে বড় নাকি ছোট এরকম একটা জায়গা থেকে। সো এটার অ্যান্সার হচ্ছে কি আমার মূলত কল্যাণে। ওকে, ডান, আগাই সামনের দিকে। সো 8 নাম্বার, নিম গাছটা ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়। কেন লোকটাকে? নিম গাছের যদি প্রেক্ষাপটটা ব্যাখ্যা করি, নিম গাছের ডাল হচ্ছে গিয়ে ভালো, মানুষজন বলে। নিম গাছের ছাল ভালো, নিম গাছের পাতা ভালো চর্মরোগের জন্য, নিম গাছের হাওয়া ভালো শরীরের জন্য। কিন্তু মানুষজন আবার নিম গাছ তলায় বসে বাদাম খেয়ে বাদামের ছিলকে ফেলে দিয়ে চলে যাচ্ছে। তো দেখা যায় যে আমাদের যে নিম গাছটা রয়েছে, নিম গাছের কিন্তু ভালোভাবে কোনো টেক কেয়ার করা হয় না। তো একদিন একটা লোক আসলো, নিম গাছের দিকে তাকালো, নিম গাছের পাতার দিকে তাকিয়ে এসে বলছে গাছটা দেখতে বড়ই সুন্দর। এই প্রথম একজন ব্যক্তি গাছের সৌন্দর্য নিয়ে প্রশংসা করলো। তাই এই জায়গা থেকে এই লোকটি হচ্ছে কি তোমার কবি, ঠিক আছে? একজন কবি আসছিল, কবি এসে এরকম কাজ করে। আগাই সামনের দিকে। নিম গাছের কোন অংশটা দাঁতের জন্য উপকারী? আমি আসলে প্রিভিয়াস কোশ্চেনে অ্যান্সার দিতে গিয়ে পার্টিকুলারলি তোমাদের এই পার্টটা একটু অ্যান্সার দিয়ে ফেলছি, দেখে তোমরা যারা বুদ্ধিমান তারা এই জিনিস অবভিয়াস ধরতে পারবা। তো দাঁতের জন্য উপকারী কোনটা? ছাল, বাকল, পাতা নাকি ডাল? এটা আসলে ব্যাখ্যা বিশ্লেষণের কিচ্ছু নেই, মাত্র ব্যাখ্যা দিয়ে ফেলছি। দাঁতের জন্য আমরা অনেকে কিন্তু নিম গাছের ডাল দিয়ে দাঁত মাজি। সো এই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি এটার উত্তর হবে ঘ, ঠিক আছে? অ্যান্সার হচ্ছে কি তোমার ডাল। এরপর দেখি, নিম গাছ গল্পে কবি বলতে কি বোঝানো হয়েছে? যিনি কবিতা লেখেন, যিনি সৌন্দর্যের পূজারী, গাছের উপকারী বন্ধু, মুক্তির দূত। কমন সেন্সে চিন্তা করলে মনে হবে কবি কবিতা লেখেন, তার মানে অ্যান্সার উইল বি ক, রাইট? বাট ইভেনচুয়ালি ব্যাপারটা কিন্তু এরকম না, এটার অ্যান্সারটা কিন্তু তোমার ক না। তার কারণ হলো যে কবি তিনি আসলে কোনো বিষয়ের উপযোগিতার পাশাপাশি সেটার যে সৌন্দর্যের ব্যাপারটা রয়েছে সৌন্দর্যটা অনুধাবন করেন। এবং এক্স্যাক্টলি এই জিনিসটা অনুধাবন কে করেছিল? অনুধাবন করেছিল একজন কবি, যিনি হলো গিয়ে এসে নিম গাছের দিকে তাকিয়ে বলছিল বাহ গাছটা তো অনেক সুন্দর। তাই এরকম একটা জায়গা থেকে এটার অ্যান্সার হবে গিয়ে খ, সৌন্দর্যের পূজারী। আগে, নিম গাছ গল্পে কবি চরিত্রটিকে নতুন ধরনের লোক বলা হয়েছে কেন? নারীর অধিকার ও সম্মান প্রদানে যথেষ্ট বলে, নিমের ফুল ও পাতার প্রশংসা করার কারণে, নিম গাছের সঙ্গে নিঃস্বার্থ সম্পর্কের কারণে, নিম গাছের ছাল ও পাতা না ছেঁড়ার কারণে। তোমরা সবাই আগে উত্তর দাও, উত্তর দেওয়ার পরে আমি এটার ব্যাখ্যাটা দিচ্ছি। আগে তোমরা সবাই এটার উত্তরটা দাও। নিম গাছ গল্পে কবি চরিত্রকে নতুন ধরনের লোক বলা হয়েছে কেন? ওকে, তো অনেকেই দেখতে পাচ্ছি যে 11 অ্যান্সার দেওয়া শুরু করছো। দেখো একটা বিষয় দেখো, সবাই কি করছে? সবাই এসে তোমার নিম গাছের ছাল ও পাতার প্রশংসা করে ছাল ও পাতা কেটে ছিঁড়ে নিয়ে গেছে। নিম গাছের সঙ্গে নিঃস্বার্থ সম্পর্কের জন্য, কারোর সঙ্গে নিম গাছের নিঃস্বার্থ সম্পর্ক ছিল না। যারা যারা নিম গাছকে ভালো বলে, বিজ্ঞরা বলে নিম গাছ ভালো, গাছের পাশে বাড়ির পাশে লাগালে ভালো হয়, হাওয়া উপকারী, মানে একটা কিন্তু স্বার্থের ভাব চলে থাকে, চলে আসে, নিঃস্বার্থভাবে কোনো কিছু হয় না। আর এখানে তোমার ক নাম্বারটা এই জন্য হবে না কারণ পুরো গল্পে একদম লাস্টে যে নারীর কথা বলা হয়েছে, আর এই কোশ্চেনটার মধ্যে নারীর কোনো বিষয় আসেনি, তার মানে ক হচ্ছে না। ক বাদ, গ বাদ, ঘ বাদ, শুধুমাত্র খ হচ্ছে, কারণ নতুন ধরনের লোকটা এসে নিম গাছের যে প্রশংসা, সেই যে জায়গায় প্রশংসা পাওয়ার যোগ্য সেটা করছে।
আগাই সামনের দিকে। এটা তোমার উদ্দীপক রয়েছে, উদ্দীপকটা আমরা দেখি। জব্বর মিয়া দীর্ঘদিন ধরে একটি ঘোড়া দিয়ে ঘোড়ার গাড়ি চালায়। ঘোড়াটি এখন বুড়ো হলেও জব্বর মিয়া তার যত্ন নেয়। বাড়ির সবাই ঘোড়াটিকে বিক্রি করতে বললো, চাল কেনার টাকা দিয়ে গম ভুষি এনে খাওয়ায়। বস্তুত জব্বর মিয়া ঘোড়াটিকে নিজের সন্তানের মতো দেখে, ইত্যাদি ইত্যাদি। তো এখন এই জব্বর মিয়ার ঘোড়ার সাথে নিমগাছ গল্পের যে গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটা আছে, তার সাদৃশ্যটা কোন জায়গায়? অবদানে, প্রয়োজনীয়তায়, উপকার করায়। তো অবভিয়াসলি এটার অ্যান্সারটা হবে গিয়ে তোমার 1, 2 এবং 3। তার কারণ ঘোড়াটা এই জব্বর মিয়ার জীবনে অবদান রাখছে, লক্ষ্মী বউ তার পরিবারে অবদান রাখছে। ঘোড়ার জব্বর মিয়ার প্রয়োজনীয়তা আছে, ওই বাড়ির লোকদের কাছে লক্ষ্মী বউয়ের প্রয়োজনীয়তা রয়েছে। বাড়ির লক্ষ্মী বউটা বাড়ির সকল কাজ করে বাড়ির মানুষদের উপকার করছে, ঘোড়াটাও মানুষজনের উপকার করছে। তাই এরকম একটা জায়গা থেকে এটার অ্যান্সার হবে 1, 2 ও 3। গেল। এরপর যেটা শিক্ষা ও মনুষ্যত্ব, খুব একটা কঠিন প্রবন্ধ। সো চলো আমরা এখান থেকে স্টার্ট করি। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের লেখকদের মতে কারাগার কাদের কাছে স্বর্গতুল্য? কাদের কাছে কারাগার বা জেলখানাকে হ্যাভেন মনে হয়? মুক্তি স্বাদ বঞ্চিত, অন্ন বস্ত্রের সন্ধানকারীদের, ক্ষুদ পিপাসায় কাতরদের, লেফাফা দুরস্থিতের। এটার অ্যান্সার হচ্ছে আমার অন্ন বস্ত্রের সন্ধানের জন্য যারা আসলে কাজ করতেছে এই ধরনের মানুষদের, অর্থাৎ যারা অন্ন বস্ত্র নিয়ে ব্যস্ত, এটা বাদে আর কোনো কিছু জায়গা হলো কোনো ঠিক ঠিকানা নাই। সো এই জায়গা থেকে অ্যান্সার হচ্ছে কি বি। এবং শুধুমাত্র তাই না, এখানে আরো একটা বিষয় রয়েছে, এরা শিক্ষিত হওয়া সত্ত্বেও শিক্ষার মূল রসটা আস্বাদন করতে পারে নাই। যেহেতু মূল রস আস্বাদন করতে পারে নাই, অন্ন বস্ত্র নিয়ে ব্যতিব্যস্ত, তারা শিক্ষিতই হয়েছে অন্ন বস্ত্রের জন্য। ঠিক এই জায়গা থেকে অ্যান্সার হচ্ছে কি বি। ও চলে আসছে আমার সেকেন্ড প্রশ্ন, শিক্ষা ও মনুষ্যত্ব সেকেন্ড প্রশ্ন, ওভারঅল হলো এমসিকিউ নাম্বার 14। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা কি, মানে এডুকেশনের উদ্দেশ্যটা কি, সেটা নিয়ে এখানে কথাবার্তা বলা হচ্ছে। শিক্ষার সঙ্গে মূল্যবোধের সম্পর্ক নির্ণয়, জীবনবোধের উপাদান সম্পর্কে জ্ঞান দান, চাহিদার সঙ্গে শিক্ষার তুলনামূলক আলোচনা, মানুষকে সুশিক্ষিত করে তোলার আহ্বান। পুরাটা জায়গায় কখনো মানুষকে সুশিক্ষিত করবার নিয়ে কোনো কথাবার্তা হচ্ছে কি বলা হয় নাই। এখানে আসলে আমরা কি দেখতে পাচ্ছি, শিক্ষার সঙ্গে যে একটা মূল্যবোধ বা ভ্যালিউজের একটা সম্পর্ক রয়েছে সেটা নিয়ে কথাবার্তা বলা হয়েছে। তুমি যদি শিক্ষিত হও, প্রপারলি শিক্ষিত হও, তাহলে তোমার ভেতরে মূল্যবোধ জাগ্রত হবে। তোমার ভেতরে যদি মূল্যবোধ হচ্ছে কি তোমার জাগ্রত হয়, তখন আসলে যে জিনিসটা হবে, তুমি শিক্ষার যে মূল বিষয়টা সেটাকে তুমি সার্ভ করতে পারতেছো, অর্থাৎ মনুষ্যত্ব লোকে প্রবেশ করতে পারতেছো। তাই এটার অ্যান্সার হচ্ছে কি আমার ক। 15 দেখি, শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের কোনটিকে পায়ের কাটার সঙ্গে তুলনা করা হয়েছে? শিক্ষা দীক্ষার সমস্যা, অন্ন বস্ত্রের সমস্যা, লেফাফা দুরুস্তি, সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা। শিক্ষা দীক্ষা সমস্যা তার বোঝার কিছু নাই। অন্ন বস্ত্র মানে খাওয়া পড়া নিয়ে সমস্যা, লেফাফা দুরুস্তি তোমার ফিটফাট থাকার যে বিষয়টা সেটা বোঝানো হচ্ছে। আর সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা, তোমার যে সোসাইটি রয়েছে সেই সোসাইটির কি বাজে একটা অবস্থা আছে সেটা নিয়ে এখানে মূলত কথাবার্তা বলা হচ্ছে। তো এমসিকিউ 15 অ্যান্সার হচ্ছে অন্ন বস্ত্রের সমস্যা। তোমার যদি সবসময় অন্ন বস্ত্র নিয়ে হলো গিয়ে তোমার চিন্তা ভাবনা করে, তাহলে কিন্তু একটা সমস্যা দেখা দিবে। তুমি শিক্ষার যে প্রকৃত রসটা সেটা আস্বাদন করতে পারতেছো না। এরকম একটা জায়গা থেকে অ্যান্সার হবে গিয়ে বি। গেল। শিক্ষার অপ্রয়োজনীয় দিক, শিক্ষার অপ্রয়োজনীয় দিক প্রকৃতপক্ষে কি শিক্ষা দেয়? তোমরা উত্তর তরফে আমি এটা ব্যাখ্যা করি। শিক্ষার আসলে দিক দুইটা, একটা হচ্ছে প্রয়োজনীয়, সংক্ষেপে প্র লিখলাম, আর একটা হলো অপ্রয়োজনীয়, সংক্ষেপে অপ্র লিখলাম। প্রয়োজনীয় দিকটা, প্রয়োজনীয় দিক হচ্ছে কি শিক্ষা তোমাকে শিক্ষিত করতেছে, তোমাকে হচ্ছে বড় অফিসার বানাচ্ছে, তুমি হলো প্রচুর পরিমাণে অন্ন বস্ত্রের চাহিদা মেটাতে পারতেছো। অপ্রয়োজনীয় দিক কোনটা? শিক্ষার মাধ্যমে তোমার ভেতরে যে মনুষ্যত্ব বোধ রয়েছে বাবারা, সে মনুষ্যত্ব বোধটাকে জাগ্রত করতেছে। প্রশ্ন হচ্ছে এই অপ্রয়োজনীয় দিকটা প্রকৃতপক্ষে কি শিক্ষা দেয়? অ্যান্সার হচ্ছে তোমার মনুষ্যত্ব বোধে জাগরণ। তোমার ভিতরে আসলে মনুষ্যত্ব যে হলো বোধটা সেটাকে জাগ্রত করছে, এরকম একটা বিষয়। আগে এমসিকিউ নাম্বার 17, বৃত্ত হতে চিত্ত বড়, বক্তব্যের সঙ্গে সাদৃশ্য রয়েছে কোন উক্তির? ধনের সৃষ্টি জ্ঞান সাপেক্ষ, অন্ন বস্ত্রের প্রাচুর্য মুক্তি বড়, অর্থ সাধনায় জীবন সাধনা নয়, মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না। বৃত্ত হতে চিত্ত বড় অর্থাৎ ধন সম্পদের চাইতে তোমার মেন্টালিটিটা বড়, এটা এখানে মূলত বলা হচ্ছে। ওকে, এটার অ্যান্সার হচ্ছে কি আমার অর্থ সাধনায় জীবন সাধনা নয়। আমি সারাদিন টাকা ইনকাম করব, এক পর্যায়ে মরে যাব, এই যে তোমার চিন্তা ভাবনা, এটা আসলে তোমার জীবন সাধনা হতে পারে না। এটাই বলেছে, কে বলেছে? আমাদের হলো শিক্ষা ও মনুষ্যত্ব গল্পের প্রাবন্ধিক। আগে
এমসিকিউ 18, মোতাহার হোসেন চৌধুরীর মতে আমরা কোনটিকে টিকিয়ে রাখতে অধিক মনোযোগী? আত্মমর্যাদা, জীবসত্তা, মানবসত্তা, লেফা বা দুরুস্তি? দ্য অ্যান্সার উইল বি আমার জীবসত্তা। অর্থাৎ আমার যে অন্ন বস্ত্রের চাহিদা নিয়ে আমরা কি ব্যস্ত থাকি, আর অন্য কোনো কিছু নিয়ে অ্যাকচুয়ালি আমরা কাজ করি না। 19 নাম্বার, আমি অনুমাত্র মানে খুবই সামান্য, মানে সামান্য পরিমাণও দুঃখিত না। কে বলেছে উক্তিটি? বন্দি, ভৃত্য, খলিফা আলী ইবনে আব্বাস। আমরা আস্তে আস্তে প্রত্যুপকারে ঢুকছি। ওকে, এটার উত্তরটা হবে বন্দি। অর্থাৎ যখন খলিফা মামুন এক বন্দিকে পাঠালো হচ্ছে গিয়ে আলী ইবনে আব্বাসের ঘরে, আলী ইবনে আব্বাস কথা বলে বুঝতে পারলো দামেস্কে যখন সে বিপদে পড়েছিল এ বন্দি আলী ইবনে আব্বাসকে সাহায্য করেছিল। তাই এরকম একটা জায়গা থেকে আলী ইবনে আব্বাস বন্দিকে বলেছে তুমি হলো গিয়ে পালিয়ে যাও, তুমি হলো এখানে থেকো না। তখন বন্দি কিন্তু আলী ইবনে আব্বাসকে প্রথমত ডিনাই করে যে না, সে পালাবে না, এবং ছেলেকে এই কথাটা বলে আপনি একটু খলিফাকে অনুরোধ করে দেখুন যে আমার শাস্তি কিছুটা কমানো যায় কিনা। পাশাপাশি এটাও বলে আপনি যদি এটা নাও করতে পারেন আমি অনুমাত্র দুঃখিত হইব না, অর্থাৎ সামান্য পরিমাণে দুঃখিত হইব না। দ্যাটস ইট। তাই এখান থেকে অ্যান্সার ছিল বন্দির। 20 নাম্বার, এরপর আমাদের ফাঁসাকিফা চলে আসবে। আলী ইবনে আব্বাসের প্রস্তাবে কে সম্মত হতে পারেননি? দামেস্কের শাসনকর্তা, খলিফা, আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা, আলী ইবনে আব্বাসের বন্ধু। মাত্র অ্যান্সার দিয়ে দিয়েছি। যখন আলী ইবনে আব্বাস আশ্রয়দাতাকে বলল তুমি হচ্ছে পালায় যাও, আমি ব্যাপারটা দেখে নিব, এই প্রস্তাবে সে সম্মত হয় না। তাই এখান থেকে এর অ্যান্সার হবে কি 20-এর গ। দ্যাটস ইট। দেখে নিচ্ছি ফারহান ভাইকে। ফারহান ভাই শুরু করবে 21 থেকে। অল রাইট, সো তোমরা শুরুতে একটু কমেন্টে লিখে জানাও এই যে প্রথম 20টা এমসিকিউ তোমরা তোমাদের ফার্সিম ভাইয়ের সাথে সলভ করলা, ফার্সিম ভাই তো প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দেখালো। সো কে কয়টা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো এটা একটু কমেন্টে লিখে জানাও। আর আমি পরবর্তীতে আজকের ক্লাসে লাইভ ক্লাসে আমাদের টার্গেট হচ্ছে কমেন্ট না পড়া, যাতে তোমাদের এক মুহূর্ত সময় নষ্ট না হয়, কারণ এসএসসি পরীক্ষার আগে আসলে একদমই সময় নষ্ট করার সময় নেই। সো তোমরা কমেন্টে লিখে জানাতে থাকো, আমি যখন ক্লাস শেষ হবে পরবর্তীতে তোমাদের কমেন্টগুলোর সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অলরাইট, আর আমরা এখন চলে যাচ্ছি 21 নম্বর প্রশ্নে। সো 21 নম্বর প্রশ্ন, খলিফা কাকে প্রস্তুত হতে আদেশ দেন? একদম সরাসরি বইয়ের লাইন যে খলিফা কাকে আদেশ দেন প্রস্তুত হতে? খলিফা ঘাতককে প্রস্তুত থাকতে আদেশ দেন। সো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার 21 নম্বরের খলিফা কাকে প্রস্তুত হতে আদেশ দেন? দ্য কারেক্ট আনসার ইজ অপশন বি, ঘাতককে। পরের প্রশ্নতে যদি যাই, 22 নম্বর প্রশ্ন, কে খলিফার চরণে পতিত হয়েছিলেন? চরণ শব্দটার মানে কি? চরণ মানে হচ্ছে পা, চরণ মানে হচ্ছে পা। কে খলিফার চরণে পতিত হয়েছিলেন? অপশন এ ভৃত্য। ভৃত্য শব্দটার অর্থ হচ্ছে চাকর বা দাসও বলতে পারো, চাকর। অপশন বি বন্দি, অপশন সি ঘাতক, এবং অপশন ডি হচ্ছে আলী ইবনে আব্বাস। তোমরা যারা এই গল্পটা পড়েছো তাদের খুব ক্লিয়ারলি এটা পারা উচিত। এটার সঠিক উত্তর হচ্ছে অপশন কি ডি, আলী ইবনে আব্বাস। অপশন ডি, আলী ইবনে আব্বাস। ওকে, সো যারা যারা তোমরা এই লাইভটা এখনো শেয়ার দাও নাই তারা লাইভটা শেয়ার দিয়ে দাও, তাহলে আমি ক্লাসের পরবর্তীতে তোমাদের জন্য সাজেশনটার ব্যবস্থা করে দিব। ঠিক আছে, লাইভটা শেয়ার দিয়ে দাও, আমি পরবর্তীতে তোমাদেরকে এই ক্লাসের সাজেশনটা, যেটা অনেকে ডাউনলোড করতে একটু স্ট্রাগল করছো, ডাউনলোড করতে স্ট্রাগল করার কারণ হচ্ছে একই লিঙ্কে তোমরা অনেকে মিলে যেহেতু হাজার হাজার স্টুডেন্ট একসাথে জয়েন করা ট্রাই করছো, এই জন্য একটু হয়তো বা লোডিং টাইম বেশি লাগছে। কোনো সমস্যা নেই, লাইভটা শেয়ার দিয়ে রাখো, লাইভটা তোমার নিজের ফেসবুক প্রোফাইলে থাকো, পরবর্তীতে তুমি নিজেও আবার রিভাইজ করতে পারবা। আর আমি তোমাদেরকে কথা দিচ্ছি এই ক্লাসের পরে তোমাদেরকে সাজেশনের ব্যবস্থা করে দেব। পরের প্রশ্ন 23 নাম্বার, প্রত্যুপকার গল্পে খলিফাকে বিনীতভাবে কি সম্বোধন করা হয়েছিল? বিনীতভাবে মানে হচ্ছে খুবই নরম হয়ে বা খুবই আদবের সাথে তাকে কি বলে সম্বোধন করা হয়েছিল? অপশন এ মহামতি, অপশন বি দয়াময়, অপশন সি ধর্মাবতার, এবং অপশন ডি হচ্ছে সুবিবেচক। সো কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার দয়াময় কিংবা ধর্মাবতার, সুবিবেচক কোনোটাই হবে না। সঠিক উত্তর হচ্ছে অপশন এ মহামতি। যাচ্ছি পরবর্তী প্রশ্নে, 24 নম্বর প্রশ্ন, তাহার কোপানল প্রজ্বলিত হইয়া উঠিল কেন? অপশনগুলো যদি একটু দেখে নেই। অপশন এ অপরাধীকে ছেড়ে দিয়েছে এই সন্দেহে, অপশন বি অপরাধী দোষ বিবেচনা করে, অপশন সি আলী ইবনে আব্বাসের গাফিলতিতে। গাফিলতি মানে কি? নেগলিজেন্স মানে হচ্ছে কোনো কিছু একটা মানে খুব একটা পাত্তা দিয়ে না কাজটা করা, মানে হচ্ছে অবহেলা করা। গাফিলতি শব্দটার মানে কি? মানে হচ্ছে অবহেলা করা, মানে দায়িত্বে অবহেলা। একদম যদি সঠিক করে বলি, দায়িত্বে অবহেলা, এটা মানে হচ্ছে গাফিলতি। অপশন ডি আলী ইবনে আব্বাসকে প্রাণদণ্ড দিবেন বলে বা মৃত্যুদণ্ড দিবেন বলে। সো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হচ্ছে অপশন এ অপরাধীকে ছেড়ে দিয়েছে এই সন্দেহে। অপরাধীকে ছেড়ে দিয়েছে এই সন্দেহে। তাদের জন্য আমার অনেক অনেক অ্যাপ্রিসিয়েশন এবং শুভকামনা যারা প্রত্যেকটা প্রশ্নের উত্তর কমেন্টে লিখছো, কারণ
আমাদের ব্রেইন আমাদেরকে এই ধোকাটা দেওয়ার চেষ্টা করে যে আমরা আসলে পরীক্ষার জন্য প্রস্তুত। এই জন্য অনেক সময় হয় কি আমরা কনফিউজ যখন থাকি অপশন এ হবে নাকি বি হবে, আমরা কমেন্টে যদি না লিখি তাহলে যেটা হবে আমার ব্রেইন যখন উত্তরটা দেখানো হবে ক্লাসের স্লাইডে তখন ভাববে যে হ্যাঁ আমি বোধহয় এটাই ভাবতাম। আসলে তুমি অ্যাকচুয়ালি কি ভুল উত্তরটা দিতা নাকি সঠিক উত্তরটা দিতা এটা তখনই ডিটারমাইন করা সম্ভব যখন আমি অ্যান্সারটা স্লাইডে দেখানোর আগে তুমি কমেন্টে লিখবা। সো প্রত্যেকটা কমেন্ট তুমি স্লাইডে তুমি হচ্ছে কমেন্টে লিখবা প্রত্যেকটা প্রশ্নের উত্তর। 25 নম্বর প্রশ্ন আমরা চলে এসেছি সুভা গল্পে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। সুভার গ্রামের নাম কি? চণ্ডীপুর, দুর্গাপুর, শিবপুর, পার্বতীপুর। খুবই সহজ ধরনের প্রশ্ন। এই ধরনের প্রশ্ন জ্ঞানমূলক প্রশ্নের উত্তর 5 সেকেন্ডে দিতে হবে, কারণ এই ধরনের প্রশ্নের উত্তর যখন তুমি অনেক দ্রুত দিতে পারবা তখন তুমি অনুধাবনমূলক প্রশ্ন বা বহুপদী সমাপ্তিসূচক প্রশ্নে বেশি সময় নিতে পারবা। কারেক্ট আনসার হচ্ছে অপশন এ চণ্ডীপুর। সুভার গ্রামের নাম কি? সুভার গ্রামের নাম হচ্ছে চণ্ডীপুর। এখানে ফার্দার কোনো কিছু ব্যাখ্যা বা কোনো কিছু এক্সপ্লেনেশনের দরকার নেই, কারণ এটা সরাসরি একটা জ্ঞানমূলক প্রশ্ন। 26 নম্বর প্রশ্নতে যদি যাই, চণ্ডীপুরের পরে প্রশ্ন নাম্বার 26, সুভা গল্পের সর্বস্বীয় পাঙ্গুলি কিসের নাম? নদীর, বিড়ালছানার, গাভীর নাকি সুভার বান্ধবীদের? প্রশ্ন কিন্তু ঘুরিয়েও আসতে পারে। আমরা জানি এটা হচ্ছে সুভার কে? গাভীর। কিন্তু প্রশ্ন এভাবেও আসতে পারে যে সুভার গাভীগুলোর নাম কি? তখন কিন্তু উত্তর করতে হবে সর্বশী আর পাঙ্গুলি। সর্বশী আর পাঙ্গুলি। কারেক্ট অ্যান্সার কি হবে এখানে? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি গাভীর। তার দুইটা গাভী ছিল, একটা নাম হচ্ছে সর্বশী আর একটা নাম হচ্ছে পাঙ্গুলি। অনেক সময় প্রশ্ন আসতে পারে যে তার গাভীর নাম কি ছিল। এইভাবে প্রশ্ন উত্তর করার জন্য আমাকে প্রিপেয়ার থাকতে হবে। 27 নম্বর প্রশ্ন, সুভার বড় কয়টি বোন ছিল? সুভার বড় বোন ছিল 2টা, এটা আমরা জানি। তুমি একটু কমেন্টে লিখে ফেলো তো সুভার এই বড় 2 বোনের নাম কি ছিল। এটা কিন্তু তোমার জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে বা এমসিকিউতে আসতে পারে। তুমি কমেন্টে লিখে ফেলো সুভার বড় 2 বোনের নাম কি ছিল। আমরা জানি সুভার বড় ছিল কয়টা বোন? বড় ছিল 2টা বোন। পরবর্তী প্রশ্ন 28 নাম্বার, লোকটি নিতান্তই অকর্মণ্য। অকর্মণ্য মানে কি? যাকে দিয়ে কোনো কাজই হয় না, যে কোনো কিছুই পারে না, গুড ফর নাথিং বলতে যাবো একেবারে সেটাই। অপশনগুলো যদি দেখি, আব্দুর রহমান, আবু মাবদ, প্রতাপ নাকি হরিহর? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি প্রতাপ। অপশন সি প্রতাপ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে যাই, 29 নম্বর প্রশ্ন, সুভা প্রতাপের দিকে কেমন করে তাকালো? কিভাবে তাকালো? গরুর মতো ডাগর ডাগর চোখে? আচ্ছা দেখি অপশনে কি কি আছে। চঞ্চল চোখে, দরদ ভরা চোখে, দরদ মানে হচ্ছে মায়া, দয়া, হরিণীর মতো করে এবং পাখির মতো করে। কারেক্ট অ্যান্সার কি হবে এখানে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন নম্বর 29। এটার সঠিক উত্তর হচ্ছে অপশন সি হরিণীর মতো করে। অপশন সি হরিণীর মতো করে ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 30 নম্বর প্রশ্ন, এটা একটা বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন, দেখি এটার উত্তরটা আমরা সঠিকভাবে দিতে পারি কিনা। প্রশ্ন নম্বর 30, বাণীকণ্ঠের শুষ্ক। শুষ্ক মানে কি? শুষ্ক মানে হচ্ছে শুকনা বা ড্রাই। কপলে, কপলে মানে কি? কপল মানে হচ্ছে গাল। অনেকে কপল বলতে কপালের সাথে গুলিয়ে ফেলি। কপল আর কপাল দুইটা আলাদা শব্দ। কপল শব্দটা মানে হচ্ছে গাল। এই গালে অশ্রু বা চোখের পানি গড়িয়ে পড়ছিল কেন? দেখি অপশন কি কি আছে। অপশন 1 সুভাকে বিয়ে দেবে বলে, অপশন 2 সুভা কথা বলতে পারে না বলে, অপশন 3 মেয়েটির ভবিষ্যৎ ভেবে। কোনটা হবে? 3টা অপশন এখানে দেওয়া আছে, তোমরা একটু এটাও দেখো যে এখানে কোনটা অপশন হবে। আমরা যেটা করব এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে, আমরা যেটা ভুল উত্তর সেটা ফার্স্টে খুঁজে বের করব এবং তারপর কি করব, সেই রং অপশনটা কেটে বাদ দেব। এই প্রশ্নে কোনোটাই ভুল উত্তর না, এখানে আসলে 3টাই সঠিক। সো এখানে আমরা 3টাই পিক করলাম। অপশন হবে 1, 2 ও 3। সামনে কিছু প্রশ্ন আছে যেখান থেকে অপশন কেটে বাদ দেওয়ার যে প্রসেসটা, যেটাকে আমরা বলি হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন, সেটা আছে। সেখানে আমি তোমাদেরকে এই পদ্ধতিটা বুঝিয়ে দেব। 31 নম্বর প্রশ্ন, এটা কিন্তু বোর্ডে আসা প্রশ্ন, তোমাদের আসতে পারে। সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ কি? সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ কি? ক, জাতির জীবনী শক্তি হ্রাস করা, খ, সমাজের জীবনী শক্তি হ্রাস করা, গ, জ্ঞানের ভান্ডার শূন্য করা এবং ঘ, ধনের ভান্ডার শূন্য করা। এই প্রশ্নটার উত্তর তোমরা কমেন্টে দাও। দিতে দিতে আমি একটা কথা তোমাদেরকে আবারও বলি, যেহেতু অনেক স্টুডেন্ট একসাথে ক্লাসটা দেখছো, প্রায় 4000 স্টুডেন্ট একসাথে আমরা ক্লাসটা করছি, এই জন্য একটু বলে দিই। বাংলা প্রথম পত্রে সৃজনশীল প্রশ্ন কমন আসে না। যদি তোমাকে কোনো ভাইয়া, আপু বা টিচার বলে থাকে বাংলা প্রথম পত্র আমি যে সাজেশন দিচ্ছি সেখান থেকে কমন আসবে, এটা হবে না। বাংলা প্রথম পত্রের প্রশ্ন বানানোর ক্ষেত্রে প্রশ্নকর্তা বা যারা প্রশ্ন বানান তাদেরকে একদম সরাসরি নির্দেশনা দেওয়া থাকে, কোনো প্রশ্ন কমন আসতে পারবে না। প্রত্যেকটা প্রশ্ন ইউনিক হতে হবে, প্রত্যেকটা প্রশ্ন নতুন করে বানানো হতে হবে। অর্থাৎ আগের কোনো প্রশ্নই কোথাও থেকে দেওয়া যাবে না। এই জন্য সৃজনশীল প্রশ্ন কমন আসবে কিনা এটা নিয়ে অস্থির হয়ে কোনো লাভ নাই। প্রশ্ন কমন আসবে না, এই রিয়েলিটি চেকটা পরীক্ষার হলে গিয়ে খাওয়ার চেয়ে আগেই তোমাদেরকে বলে দিলাম।
দ্বিতীয়ত এমসিকিউর ক্ষেত্রেও কিন্তু প্রশ্ন কমন আসার সম্ভাবনা অনেক কম, হয়তোবা 5 থেকে 10% প্রশ্ন কমন আসতে পারে। কিন্তু আমরা যে কারণে তোমাদেরকে এমসিকিউ সলভ করাচ্ছি তার কারণ হচ্ছে তুমি প্রশ্নের ডিফিকাল্টি লেভেলটা যদি ধরতে পারো, তুমি যদি প্রশ্নের প্যাটার্নটা বুঝতে পারো, আচ্ছা এখান থেকে এভাবে প্রশ্ন আসে, তাহলে ইনশাল্লাহ তুমি সঠিক উত্তরটা দিয়ে আসতে পারবা, এ প্লাস তুমি ছিনিয়ে আনতে পারবা। কারেক্ট আনসার 31 নম্বরের সঠিক উত্তর হচ্ছে 31 এ, জাতির জীবনী শক্তি হ্রাস করা। জাতির জীবনী শক্তি হ্রাস করা বরিশাল বোর্ডে 19 সালে এসেছে, 15 সালে এসেছে, বাট দিস ইজ ভেরি রেয়ার যে প্রশ্ন রিপিট হচ্ছে। এটা সাধারণত এখনকার সময় হয় না বললেই চলে। ওকে, পরের প্রশ্নে যাই, 32 নম্বর। এটাও চট্টগ্রাম বোর্ডে 20 সালে আর দিনাজপুর বোর্ডে 17 সালে এসেছে। বই পড়া প্রবন্ধটি প্রাবন্ধিক কি সমালোচনা করেছেন? শিক্ষা ব্যবস্থার, শিক্ষা প্রতিষ্ঠানের, সাহিত্যের নাকি শিক্ষার্থীর? কারেক্ট অ্যান্সার কি হবে? বই পড়া প্রবন্ধে প্রাবন্ধিক কিসের সমালোচনা করেছেন? শিক্ষা ব্যবস্থার, শিক্ষা প্রতিষ্ঠানের, সাহিত্যের নাকি শিক্ষার্থীদের? কারেক্ট অ্যান্সার হচ্ছে শিক্ষা ব্যবস্থার। আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমন যে আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু সাহিত্য চর্চাকে মোটেই উৎসাহ দেয় না, এমনকি সাহিত্যের সাথে আমাদের এক ধরনের বিস্বাদের সম্পর্ক গড়ে তোলে, এবং আমাদের বাচ্চা কাচ্চারা বা আমাদের শিক্ষার্থীরা সাহিত্য থেকে অনেক দূরে চলে যায়, কারণ যা পড়ে লাভ হয় না, অর্থকরী লাভ হয় না, তা পড়তে আমাদের শিক্ষক বা আমাদের শিক্ষা ব্যবস্থা উৎসাহ দেয় না। সো কারেক্ট আনসার হচ্ছে অপশন এ, শিক্ষা ব্যবস্থার তিনি সমালোচনা করেছেন। ওকে, 33 নম্বর প্রশ্ন, বই পড়া প্রবন্ধ অনুযায়ী বিদ্যার সাধনা কিভাবে করতে হয়? বই পড়া প্রবন্ধ অনুযায়ী বিদ্যার সাধনাটা কিভাবে করতে হয়? অপশন এ, শিক্ষকের সহায়তায়। এটা আসলে হবে না, কারণ বই পড়া প্রবন্ধে তিনি বলেছেন, প্রাবন্ধিক বলেছেন যে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, তার মানে হচ্ছে নিজে নিজে যে করতে পারে, নিজে নিজে শেখাটাকে অনেক বেশি, সেলফ লার্নিংকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এই প্রবন্ধে। দেখি বাকি কি অপশন আছে, এই যে নিজে নিজে চেষ্টা করা, জীবনী শক্তি দিয়ে কৌতূহলী হয়েছে, নিজ চেষ্টা করা, নিজে নিজে চেষ্টা করা, এটাই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, নিজে চেষ্টা করা। 34 নম্বর প্রশ্ন, বই পড়া প্রবন্ধ অনুযায়ী জাতির প্রাণে যথার্থ ফুর্তি লাভের উপায় কি? জাতির প্রাণে যথার্থ ফুর্তি লাভের উপায় কি? অপশন এ, উদরপূর্তি করানোর মাধ্যমে, মানে একদম ভরপেট খাওয়ানোর মাধ্যমে, একেবারে কাঙালি ভোজ, মেজবান সেরকম খাওয়ানোর মাধ্যমে। অপশন বি, মনকে সজাগ ও সবল রাখা, মানে আমি সবসময় একটা সচেতনতার মধ্যে থাকবো এবং আমি সবসময় খুবই এনার্জেটিক থাকবো, এটা হচ্ছে সজাগ ও সবল রাখা। শিক্ষার উল্টো টান টেনে, মানে শিক্ষা যেদিকে যাচ্ছে শিক্ষাকে উল্টো দিকে টেনে ধরে। অপশন ডি, বাধ্যতা করা। কি হবে তাহলে? অপশন এ, বি, সি ডির মধ্যে কোনটা হবে তাহলে? আমরা যদি দেখি, কারেক্ট আনসার হচ্ছে অপশন বি। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, মনকে সজাগ ও সবল রাখা। সজাগ ও সবল রাখাই হচ্ছে কারেক্ট আনসার। 35 নম্বর প্রশ্ন, একটা উদ্দীপক দিয়েছে, আমার সাহেব একটি লাইব্রেরি গড়ে তোলেন। তাহলে আমরা কিওয়ার্ড পেয়ে গেছি, কিওয়ার্ড হচ্ছে লাইব্রেরি। তিনি মনে করেন যথার্থ শিক্ষিত হতে হলে বা যথেষ্ট পরিমাণ শিক্ষিত হলে মনের প্রসারতা দরকার, মানে মনকে আরো বড় করা দরকার। মনকে কি করা দরকার? মনকে আরো বড় করা দরকার, যা বই পড়ার মাধ্যমেই সম্ভব। তার বন্ধু সেলিম তার কথায় সায় দেন। এই সায় দেন শব্দটার মানে কি? সায় দেন মানে হচ্ছে তিনি এগ্রি করেন বা রাজি হন, মানে তিনি কি বলেন? তিনি বলেন হচ্ছে যে সহমত। তিনি বলেন হচ্ছে সহমত। যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, যারা ইংরেজি ভার্সনের স্টুডেন্ট আছো, তাদের জন্য বলছি, এটা হচ্ছে এগ্রি করা, ঠিক আছে? এগ্রি করা। তো সায় দেন বই পড়ার প্রবন্ধে যে দিকটি উদ্দীপকে প্রকাশিত হয়েছে। অপশন ক, সাহিত্যের সার্থকতা। অপশন খ, লাইব্রেরির গুরুত্ব। অপশন গ, সাহিত্য চর্চার গুরুত্ব। এবং অপশন ঘ হচ্ছে হাসপাতালের গুরুত্ব। প্রশ্ন নম্বর কত? প্রশ্ন নম্বর হচ্ছে 35। আমার সাহেব একটি লাইব্রেরি গড়ে তোলেন, তারপর সেখানে কি হয়? কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি, লাইব্রেরির গুরুত্ব। অপশন বি, লাইব্রেরির গুরুত্ব। আচ্ছা, একজন জিজ্ঞেস করেছে, ভাইয়া কুমিল্লা বোর্ডে সাজেশনগুলো আসবে কিনা? উত্তর হচ্ছে যে হ্যাঁ, আমরা সকল বোর্ডের জন্য সাজেশনগুলো ডিজাইন করেছি, এমনভাবে তোমাদেরকে আমরা ফুল সাজেশনটা প্রোভাইড করেছি যাতে তুমি যে কোনো বোর্ডেরই হও না কেন তুমি ভালো রেজাল্ট করতে পারবা। তবে তোমার যদি মনে হয় শুধুমাত্র এই সাজেশন ফলো করলেই তুমি এ প্লাস পেয়ে যাবা, দ্যাটস নট গোয়িং টু হ্যাপেন। তোমার নিজের পড়ালেখা যদি ভালো না হয়, প্রস্তুতি যদি ভালো না হয়, তাহলে আসলে শুধুমাত্র একটা সাজেশন, সেটা শুধু আমাদের সাজেশন না, যে কোনো সম্মানিত শিক্ষকের সাজেশন ফলো করে তুমি এ প্লাস পাবা না যদি তুমি ভালো করে নিজে প্রিপারেশন না নাও। 36 নম্বর প্রশ্ন, একই উদ্দীপকের বেসিসে। দেখি এখান থেকে প্রশ্নটা হয়েছে, উদ্দীপকের বই পড়া প্রবন্ধে যে বিষয়টির সাথে সম্পর্কযুক্ত, উদ্দীপকে দেখি কোন বিষয়টার সাথে সম্পর্কিত। অপশন 1, এই যে অপশন 1, অপশন 1 হচ্ছে বই পড়ার প্রয়োজনীয়তা, দিস ইজ কারেক্ট। অপশন 2 হচ্ছে লাইব্রেরির গুরুত্ব, দিস ইজ কারেক্ট অ্যাজ ওয়েল। অপশন 3 হচ্ছে স্কুল কলেজের গুরুত্ব,
বই পড়া প্রবন্ধে কিন্তু স্কুল কলেজের গুরুত্বকে অতটাও প্রাধান্য দেওয়া হয় নাই বা এটাকে অত বেশি প্রায়োরিটাইজ করা হয় নাই। তাহলে আমরা বুঝতে পারছি এইখানে অপশন 3টা ভুল। এখানে কি ভুল? অপশন 3টা ভুল। অর্থাৎ আমরা এখন কি করব জানো? আমরা অপশন 3টা যেহেতু এখানে ভুল পেয়েছি, এইখানে গিয়ে যত জায়গায় অপশন 3 আছে সেগুলো যদি আমরা কেটে বাদ দিই তাহলে আমরা সঠিক উত্তরে পৌঁছে যেতে পারবো। তোমরা যদি ম্যাজিকটা দেখতে চাও আমার কাছে এই মুহূর্তে, তাহলে তোমরা কমেন্টে লিখো ম্যাজিক। ওকে, সো আমি যদি বলি যে আমরা যেভাবে জিনিসটাকে ভাগ করতে পারি, আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট অফ অল এটাকে আমি বলবো যে স্টেপ 1। আমি তোমাদেরকে কিভাবে তোমরা বহুপদী শব্দসূচক প্রশ্ন সঠিক উত্তর দিতে পারবে সেটা শেখাচ্ছি। স্টেপ 1। স্টেপ 1 এ তুমি যেটা করবা অপশন 1 2 3 এর মধ্যে কোনটা ভুল সেটা খুঁজে বের করবে। অপশন 1 2 3 এর মধ্যে এখানে কোনটা ভুল? এখানে অপশন 3টা ভুল। সো তোমার স্টেপ 1 ডান। স্টেপ 2 তে যাও। এইবার তুমি স্টেপ 2 তে যাও। স্টেপ 2 তে গিয়ে কি করবা? স্টেপ 2 তে গিয়ে তুমি এই যে এখানে ভুল বের করেছিল অপশন 3, এইটা যেখানে যেখানে আছে সেটা যদি কেটে বাদ দিয়ে দাও তাহলে সঠিক উত্তরে পৌঁছে যেতে পারবা। ওকে, দেখি 3 আছে, এই যে 3 আছে কেটে বাদ দিলাম, 3 আছে কেটে বাদ দিলাম, 3 আছে কেটে বাদ দিলাম। খুবই সহজে আমরা প্রসেস অফ এলিমিনেশন, এই পদ্ধতিটার নাম হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন, এর মাধ্যমে খুবই সহজে আমরা বহুপদী শব্দসূচক প্রশ্নের উত্তর বের করে ফেলতে পারি। যারা আজকেই প্রথম এই ব্যাপারটা শিখতে পারলে আমার কাছে, তারা বলো যে প্রথম, কমেন্টে তারা প্রথম লিখে জানাও। সো তাহলে কারেক্ট আনসার কি? 1 ও কারেক্ট, 2 ও কারেক্ট। সঠিক উত্তর হচ্ছে অপশন ক, 1 ও 2। খুব সহজে আমরা সঠিক উত্তরে পৌঁছে যেতে পারলাম। ওকে, যারা যারা লাইভটা এখনো শেয়ার দাও নাই তারা লাইভটা শেয়ার দাও। যারা যারা বন্ধুদেরকে এখনো কমেন্টে মেনশন করো নাই তারা অবশ্যই এক্ষুনি কমেন্টে মেনশন করে ফেলো, যাতে তুমি একা না, তোমার বন্ধুরা সহ তুমি A+ পেতে পারো। অলরাইট, 37 নম্বর প্রশ্ন। আমাটির ভেপু গল্পে সর্বজয়ের চরিত্রে প্রকাশ পেয়েছে কি? অপশন 1 রুড়ো মায়ের। রুড়ো মানে হচ্ছে খুব রুড। যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট তাদের জন্য বলছি, রুড়ো শব্দটার মানে হচ্ছে রুড। রুড়ো মায়ের সন্তানের শাসন। অপশন 2 পল্লী মায়ের শাশ্বত রূপ। আচ্ছা, শাশ্বত মানে কি? শাশ্বত শব্দটা ইংলিশ ভার্সনের স্টুডেন্টদের জন্য বলি, এটার মানে হচ্ছে অমনিপটেন্ট। ঠিক আছে, শাশ্বতর ইংরেজি হচ্ছে অমনিপটেন্ট। আর যদি বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের জন্য বলি, শাশ্বত মানে হচ্ছে যেটা সবসময় বিরাজমান, মানে যেটা শুরু থেকে শেষ পর্যন্ত যেটা সব জায়গায় বিরাজমান, সেটাকে বলা হচ্ছে শাশ্বত। তো পল্লিমার শাশ্বত রূপ, দিস ইজ কারেক্ট। অপশন 3 মমতাময়ী মায়ের স্বভাবসুলভ ব্যবহার, এটাও কারেক্ট। তাহলে আমরা পেলাম কি? আমরা পেলাম স্টেপ 1 এ, স্টেপ 1 এ আমরা কি পেলাম? স্টেপ 1 এ আমরা পেলাম হচ্ছে যে কোনটা ভুল? আমরা স্টেপ 1 এ পেলাম হচ্ছে এই যে রুড়ো মায়ের সন্তান শাসন, এইটা ভুল। ওকে, সো 1 যেখানে যেখানে আছে, আমার স্টেপ 2 এর কাজ কি? আমার স্টেপ 2 এর কাজ হচ্ছে এই অপশনের মধ্যে যেখানে যেখানে অপশন 1টা আছে, যেখানে যেখানে অপশন 1 আছে সেটা যদি কেটে বাদ দেই তাহলে আমরা সঠিক উত্তরটাতে পৌঁছে যেতে পারবো। সো 1 আছে, এই যে 1 আছে, কেটে বাদ দাও, 1 আছে, কেটে বাদ দাও, 2 3 এটা নাই, সো এটা মার্ক করে রাখি। এখানে 1 আছে, এটা কেটে বাদ দাও। তাহলে কারেক্ট অ্যান্সার একটাই বাকি থাকলো, সেটা কি? কারেক্ট অ্যান্সার হিসেবে বাকি থাকলো হচ্ছে অপশন সি, অর্থাৎ 2 ও 3। অপশন সি 2 ও 3। আমরা যদি এই প্রসেসটা বুঝে থাকি, এবার একটু কমেন্টে সবাই ক্লিয়ার লিখে ফেলি। আমি আগেও বলেছি এসএসসি পরীক্ষার আগে তোমাদের এক মুহূর্ত সময় আমরা নষ্ট করতে চাই না বলে আজকে কারো কোনো কমেন্টে আমি পড়ছি না, বাট কমেন্টগুলো আমি দেখছি এবং ক্লাসের পরে তোমাদের এই কমেন্টগুলোর উত্তরও আমরা দিয়ে দিব। ঠিক আছে, সবার কমেন্টের উত্তরগুলো আমি আর তোমাদের ফার্স্ট ভাইয়া দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। এখন 1 লক্ষ কমেন্ট আসবে, সবার কমেন্টের উত্তর হয়তো আমি দিতে পারবো না, বাট আমি দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কমেন্টগুলো সেগুলো দেওয়ার আমরা সর্বোচ্চ চেষ্টা করব। 38 নম্বর প্রশ্নতে যদি যাই, হরিহরের বাড়িটা অনেকদিন মেরামত হয় নাই, ফলে সামনের দিকের রোয়াক ভাঙা, কারেক্ট। ঘরের দৌড় জানালার কপাট সব ভাঙা, কারেক্ট। অপশন 3 জানালার কপাট নারকেলের দড়ি দিয়ে গরাদের সাথে বাঁধা আছে, এটাও কারেক্ট। তাহলে এখানে কোনো ভুল উত্তরই যদি খুঁজে না পাই, কারেক্ট অ্যান্সার হবে কি? 1 2 3 তিনটে কারেক্ট অ্যান্সার হবে। সাধারণত 1 2 3 এটা কোথায় থাকে? সাধারণত এটা থাকে হচ্ছে অপশন 4 এ, 4 নম্বরে এটা থাকে। তারপর তোমরা দেখে উত্তরটা দিও, মানে এটা তো কোনো রুল না, এটা এখানে না দিয়ে 1 2 3 এখানেও দিতে পারতো, যা তোমরা এটা খেয়াল রাখো। মনে রাখবা, এক্সিলেন্ট করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করা যাবে না, এত তাড়াহুড়া করার কোনো দরকার নেই। মানে তোমাকে এমসিকিউর জন্য যতটুকু সময় দিয়েছে, তুমি যদি তার চেয়ে আগে এমসিকিউ সলভ করে ফেলো তাতে তোমাকে এক্সট্রা 2টা নাম্বার বাড়িয়ে দিবে না। কিন্তু তাড়াহুড়া করতে গিয়ে যদি তুমি একটা বৃত্ত ভরাট ভুল করে ফেলো, সেটা নম্বর কখনো তোমাকে পরবর্তীতে সংশোধন করে দেওয়া হবে না, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। 39 নম্বর প্রশ্ন, ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই, উক্তভাবে আম আটির ভেপু গল্পে দুর্গা চরিত্রের কোন দিকটি তুলে ধরা হয়েছে? আমরা জানি এই পুরো গল্পে একজন মায়ের কথা বলা হয়েছে, যার নাম হচ্ছে সর্বজয়া, এবং তার 2 সন্তানের কথা বলা হয়েছে, অপু এবং দুর্গা। এবং এই গল্পে অপু আর দুর্গাই মূলত হচ্ছে মেইন ক্যারেক্টার পথের পাঁচালীতে। তো এইখানে কার কথা বলা হচ্ছে? এখানে দুর্গার কথা বলা হচ্ছে, অর্থাৎ বোনের কথা বলা হচ্ছে। দুর্গা চরিত্রের
কোন দিকটি ফুটে উঠেছে? ভবঘুরে, কৌতূহলপ্রবণ, প্রকৃতিপ্রেম নাকি চঞ্চলতা? কি হবে কারেক্ট অ্যান্সার? ওকে, ভবঘুরে, কৌতূহলপ্রবণ, প্রকৃতিপ্রেম নাকি চঞ্চলতা? সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, চঞ্চলতা। সে অত্যন্ত চঞ্চল ছিল, মানে তার কোনো জায়গায় স্থির থাকতো না। তার পড়ার টেবিলে তো দূরের কথা, কোথায় মন বসতো না, খালি এদিক সেদিক টোটো টোটো করে বেড়াতো। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি, চঞ্চলতা। 40 নম্বর প্রশ্ন। এরপরে তোমাদের ফার্স্ট টাইম ভাই আসছে তোমাদেরকে 41 থেকে 60 নম্বর এমসিকিউ সলভ করাতে। সো 40 নম্বর প্রশ্ন আমরা দেখি। বামন হিসেবে বা ব্রাহ্মণ হিসেবে বাস করার প্রস্তাবে বা প্রপোজিশনে কিংবা প্রপোজালে হরিহর তখনই রাজি হলো না কেন? যারা গল্পটা পড়েছো তাদের পারা উচিত। অপশন এ দেখি, পাওনাদারের ভয়। অপশন বি, আত্মসম্মান রক্ষার জন্য। এইটা আমার কাছে কারেক্ট মনে হচ্ছে, আমি একটু মার্ক করে রাখি। অপশন সি, চাকরি হারানোর ভয়। এইটা হবে না। অপশন ডি, প্রতারক সন্দেহের বশে। সো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর তোমরা যেটা বেশিরভাগ স্টুডেন্ট গেস করেছো সেটাই সঠিক উত্তর হচ্ছে আত্মসম্মান রক্ষার জন্য। সো আমরা 40টা প্রশ্ন সলভ করে ফেললাম। তোমরা তোমাদের ফার্স্ট টাইম ভাই আসছে, তার আগে আমি একটা জিনিস একটু দেখিয়ে দিই। যেহেতু অনেকে ক্লাসে একটু লেটে জয়েন করেছো, তাদের জন্য বলে দিচ্ছি কোথায় কোন জিনিসটা পাওয়া যাবে, আরেকবার গুছিয়ে বলছি। এর ইন দ্য মিন টাইম আমি দেখাতে দেখাতে তোমরা কমেন্টে লিখো এই 40টা এমসিকিউর মধ্যে কার কয়টা এমসিকিউ কারেক্ট হয়েছে। আমি একটু তোমাদেরকে দেখাই কোন জিনিসটা তোমরা কোথায় পাবা। ওকে, সো আমি এবং তোমাদের ফার্সিম ভাইয়া সকল যে গদ্য সেটা রিভিশনের একটা আলাদা ক্লাস নিয়েছি ইউটিউবে আপলোডেড। সকল কবিতার রিভিশন একটা ভিডিওতে ক্লাস নিয়েছি ইউটিউবে আপলোডেড। আমি এখন এটা দেখাই, তারপরে তোমাদের ফার্সিম ভাইয়ের কাছে যাচ্ছি। তো আমরা যেটা করব, আমরা ইউটিউবে যাব। ইউটিউবে কোন চ্যানেলে যাব? দেখো, শুধু 10 মিনিট স্কুল লিখে সার্চ দিলে হবে না। 10 মিনিট স্কুলের মেইন ইউটিউব চ্যানেল, ওইখানে এটা নাই। দেখো, আমাদের চ্যানেলের নাম হচ্ছে 10ms ক্লাস 6 to 10। 10ms ক্লাস 6 to 10 এই চ্যানেলটাতে আসবা। চ্যানেলটাতে আসার পরে তুমি এই প্লেলিস্টে ক্লিক করবা। ঠিক আছে, কোথায় আসবা? 10ms ক্লাস 6 to 10, এরপর হচ্ছে এই প্লেলিস্টটাতে ক্লিক করবা। দেখো এইখানে কিন্তু তুমি পেয়ে যাবে যে সব পদ্য এক ক্লাসেই রিভিশন। ঢুকো এর মধ্যে যদি ঢুকো, দেখো এখানে কিন্তু অলরেডি দেখা যাচ্ছে যে একটা 1 ঘন্টার ক্লাস, সেই 1 ঘন্টার ক্লাসে তোমাদের সিলেবাসে থাকা 8টা কবিতাই আমি রিভিশন করিয়ে দিয়েছি। এবং এরপরে তুমি দেখো এখানে কিন্তু তোমাদের ফার্সিম ভাইয়ের ভিডিওটা আছে, এটাও বিলো 1 আওয়ার, মানে এটাও 1 ঘন্টার ভিডিও। এটা এইখানে তোমার এসএসসি 26-এর সব গদ্যের রিভিশন দেওয়া আছে। অর্থাৎ আমাদের আজকের এই ফাইনাল রিভিশন লাইভ ক্লাসের পরেও তুমি তোমার বইয়ের গল্প কবিতা সবকিছু পড়বা। পড়ার পরে তুমি ইউটিউবে 10ms ক্লাস 6 to 10 এই ইউটিউব চ্যানেলে আসবা, প্লেলিস্টে ক্লিক করবা, আমার এবং ফার্সিম ভাইয়ার গদ্য এবং পদ্যের যে সম্পূর্ণ রিভিশনের যে ক্লাস আছে এই 2টা ক্লাস করে ফেলবা। ওকে, এর পরবর্তী অংশ শেখাতে তোমাদের কাছে আসছে তোমাদের ফার্সিম ভাইয়া। তোমাদের ফার্সিম ভাইয়া এখন তোমাদের সলভ করবে এমসিকিউ 41 থেকে 60। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফারহান ভাইয়া। তো স্টুডেন্টস, অলরেডি যে জিনিসটা ভাইয়া বললো, তোমরা কিন্তু অবভিয়াসলি আজকে ক্লাসের পরে এই যে টাস্কটা হলো ভাইয়া দিল যে আমাদের এই ভিডিওটা দেখছো, দেন হচ্ছে গিয়ে গদ্য এবং পদ্যের যে সামারি যে ভিডিওটা সেটা হলো দেখছো, এগুলো বেশ ভালো করে হলো দেখে ফেলবা। তার কারণ এটার উপরে বেস করে পরে তোমাদের কিছু টাস্ক আমরা অ্যাসাইন করব, যে টাস্কগুলো আমরা এসএসসি 26 টাস্ক 1 এই গ্রুপটাতে কথাবার্তা বলবো, এটা পরে আমরা বলছি। ওকে, তো তাহলে চলো এবার আমরা চলে যাই এমসিকিউ নাম্বার 41-এ। ওকে, খুবই সিম্পল। এমসিকিউ নাম্বার 41টা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে, কারণ এটা খুব কমন সেন্স থেকে অ্যান্সার দিয়ে দেওয়া যায়। কি বলতেছে কারণ দেখো, সর্বজয়া কোন মাসে রোদে বড়ি শুকাবার কথা বলেছিলেন? মানে তোমাদের এখন তো পয়লা বৈশাখ পার হয়ে গেছে, আমার বৈশাখ মাস চলে আসছে। বৈশাখের ঠিক এক্সাক্ট আগের যে মাসটা ছিল, ওই এক্সাক্ট আগের মাসে একদম কাক ফাটা রোদ্দুর ছিল না, যে রোদ্দুরে একদম আমাদের নিজেরাই হচ্ছে গ্রিল ফ্রাই, চিকেন ফ্রাই হয়ে যাচ্ছি, এক্স্যাক্টলি ওরকম একটা মাসের কথা বলতেছে। সো আমার কোশ্চেনের হিন্ট শুনে তারাই অ্যান্সার দিতে পারবা যারা বাংলা 12 মাসের নাম পারো। সো দেখা যাক উত্তরটা কারা কারা পারো। আচ্ছা দেখি, সর্বজয়া কোন মাসে রোদে বড়ি শুকাবার কথা বলেছিল? শ্রাবণ, কার্তিক, পৌষ নাকি চৈত্র? খুবই হচ্ছে গিয়ে সিম্পল, এটার অ্যান্সার হচ্ছে গিয়ে চৈত্র মাসে। তোমার চৈত্র মাসে আসলে আমাদের যে সর্বজয়া রয়েছে, অর্থাৎ কার্মা, অপু দুর্গার মা, রোদে বড়ি শুকাতে দিয়েছিল। এরপর দেখি, অপুকে ডাকার সময় দুর্গার কণ্ঠস্বরে কি ছিল? রাজশাহী বলতে যখন দুর্গা হলোকে বাসায় আসে, ওর তো একদম সকাল থেকে হাওয়া ছিল, বাড়িতে ছিল না, নাওয়া খাওয়া নাই, সে একটু ভয় ভয় পাচ্ছিল বাড়িতে গেলে। এখন মা তো দুম দুম করে হচ্ছে ওকে মাইক দিবে, কিন্তু ওই সময় তার মা আদৌ আছে কিনা তার বুঝতে হবে। তাই বাড়িতে এসে আস্তে আস্তে ডাকছিল, অপু অপু তুই কোথায়, এরকম ডাকাডাকি করছিল। তার মানে অপুর যে তোমার ভয়েসটা, অপুকে যে ভয়েসে ডাকছে, ওই ভয়েসের মধ্যে তোমার আসলে এক ধরনের সতর্কতা
নিশ্চিত ছিল যাতে সে ধরা না পড়ে যায়, এরকম একটা অবস্থা। সো তোমরা এই জিনিসটা মাথায় রেখো। অনেকে হচ্ছে কি আমরা এটাকে ভয় বলে ফেলি, বাট ভয় হবে না, সতর্কতা হবে। এমসিকিউ নাম্বার 43, এদের জ্ঞান দাও প্রভুদের ক্ষমা করো উক্তিতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন গুণটি প্রকাশ পেয়েছে? ক্ষমাশীলতা, সহনশীলতা, মহানুভবতা নাকি উদারতা? ওকে, দ্য অ্যান্সার উইল বি আমার ক্ষমাশীলতা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিন্তু তার যে শত্রুপক্ষরা রয়েছে, শত্রুপক্ষরা কিন্তু নানানভাবে আক্রমণ করত, এবং সেই আক্রমণগুলো কিন্তু বারবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমাশীল হৃদয়ের যে লৌহ কপাট আছে, সেই লৌহ কপাটের থেকে সবসময় ফেরত আসতো। এক কথায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহকে উদ্দেশ্য করে বলতেন, যারা আমার উপরে অতর্কিত এভাবে হামলা চালাচ্ছে, যারা আমাকে এভাবে কষ্ট দিচ্ছে, তাদেরকে জ্ঞান দাও প্রভু, তাদেরকে ক্ষমা করো। এর মধ্য দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ক্ষমাশীলতার যে বিষয়টা, সেটা আসলে এখানে ফুটে উঠছে। গেল পরবর্তীতে, আমি রাজা নই, আমি সম্রাট নই, মানুষের প্রভু নই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধের এই উক্তিতে কি প্রকাশ পেয়েছে? মহানবী বলছেন, আমি রাজা না, আমি প্রভু না, আমি সম্রাট না, আমি তোমাদের মতোই সাধারণ একটা মানুষ। সো এই জায়গা থেকে যদি হলে আমরা চিন্তা করি, এটা উত্তরটা কি হবে? অপশনগুলো দেখি। সত্য প্রচারের নির্ভীকতা, এখানে আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, তো সত্য প্রচারের নির্ভীকতাটা হবে না। নাম্বার 2, মানুষের প্রতি ভালোবাসা, হ্যাঁ তিনি অনেক মানুষকে ভালোবাসতেন, বাট ওইরকম একটা জায়গা থেকে এই উদ্দীপকটার মধ্যে মানুষের মধ্যে ভালোবাসার বিষয়টা আসলে প্রকাশিত হয়নি। সো গেল এটা। সাধারণ যাপিত জীবন, যেহেতু জীবন যাপন নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, এটা হলেও হতে পারে। শত্রুর প্রতি ক্ষমা প্রদর্শন, এটাও আসলে হয়নি। সো অ্যান্সার উইল বি তোমার সাধারণ যাপিত জীবন। গেল এমসিকিউ নাম্বার 45, মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধে উল্লেখিত সুমহান প্রতিশোধ কথাটি দ্বারা নবীজি কোন গুণটি তুলে ধরেছেন? তিনি একটা সুমহান প্রতিশোধ নিয়েছিলেন। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কায় আসলে মক্কা বিজয় করেন, মক্কা বিজয়ের পরে তিনি তার শত্রুপক্ষের সবাইকে নিঃশর্ত ক্ষমা প্রদান করেন, এবং এটা ছিল তার একটা সুমহান প্রতিশোধ। সো এই প্রতিশোধটা আসলে যদি সুমহান বলে থাকি, কেন বলতে পারে? তো এই জায়গা থেকে এটা উত্তরটা ত্যাগ হবে না, এখানে কোনো ত্যাগ স্বীকার করা হয় না, কারণ তিনি যুদ্ধে জিতেই গেছেন। সাধুতা আসলে কেটে যায় না, এখানে তোমার অনেস্টি ডিসঅনেস্টির ব্যাপার আসে নাই, অনুগ্রহ না, রেদার এখানে অ্যান্সার হবে গিয়ে মহত্ব। তিনি মহানুভবতার পরিচয় দিয়েছেন, তিনি মহান একটা বা মহৎ একটা মানুষে পরিগণিত হয়েছেন, এটাই বেসিক্যালি বলতেছে। আরে এমসিকিউ নাম্বার 46, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষুর জন্য তার অন্তরের কোনটিকে তিনি কোনটিকে আসলে তার অন্তরে স্থান দেননি? বংশগৌরব, দয়া ও ভালোবাসা, দুনিয়ার ভান্ডার কথা নাকি হচ্ছে কঠোরতা? এই অপশন 4টার কোন জিনিসটা মহানবী তার অন্তরে কখনো স্থান দেন নাই? তো এটার অ্যান্সার হবে কিন্তু বংশগৌরব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন, যেটা মক্কার একটা খুবই মানে লিডিং বংশ ছিল বা প্রথিতযশা বংশ ছিল। সেখানে জন্মগ্রহণ করা সত্ত্বেও তিনি কখনো আসলে তার যেই বংশের যেটা গৌরব রয়েছে, এই গৌরবটা নিয়ে আসলে তিনি কখনোই বড়াই করেননি, এটাই বলা হচ্ছে। এরপর দেখি, মহানবী এর চরিত্র মধুময় হয়ে উঠছিল কিভাবে? গুরুগম্ভীর নিরাপত্তায়, সত্যের নিবিড় সাধনায়, বিনীত নম্র প্রকৃতিতে, মধুবর্ষী মুখের ভাষণে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার চরিত্রটাকে তিনি অত্যন্ত সুন্দর করে তুলেছেন, সৌকুমার্য করে তুলেছিলেন। সেটা কিভাবে তৈরি করেছিলেন? সেটা হচ্ছে তিনি আসলে যে সত্য রয়েছে, সত্যের জন্য কাজ করেছেন, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছেন। তাই এরকম একটা জায়গা থেকে এটার উত্তর হবে সত্যের নিবিড় সাধনায়। ঠিক আছে, এটা সবাই আমাদের মাথায় রাখতে হবে। ওকে, এমসিকিউ নাম্বার 48, সেই সত্যকে তিনি জীবনের শ্রেষ্ঠ সম্বল জ্ঞানে আশ্রয় করিয়াছিলেন। মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধে এখানে সেই বলতে কি বোঝানো হয়েছে? দ্বীন ইসলাম, মানবপ্রেম, নির্লভতা নাকি দারিদ্র্য? একটু দেখো, তিনি সেই সত্যকে, এখানে কিন্তু সত্যের কথা বলছে। আমরা জানি ইসলাম ধর্ম একটা সত্যের বার্তা বহন করে, এবং এই জায়গা থেকে ইসলাম ধর্মের মূল যে ভিত্তি সত্যের উপরই আসলে দাঁড়িয়ে রয়েছে, ট্রুথ এর উপরে দাঁড়িয়ে রয়েছে। তাই এই পুরাটা জায়গায় আসলে ধর্মকে ইন্ডিকেট করা হচ্ছে, এবং অপশন 4টার মধ্যে খালি একটা ধর্মের কথাই দেওয়া আছে, দ্বীন ইসলাম। সো তোমার এটা বেসিক্যালি লিখতে হবে। ওকে,
এরপর চলে যাচ্ছে আমরা প্রবাস বন্ধু। প্রবাস বন্ধু রচনায় আব্দুর রহমানের চরিত্রে আমরা কি পাই? মহানুভবতা, স্বদেশপ্রেম, দায়িত্বহীনতা নাকি অসহযোগিতা? আমরা খুব ভালো করে এই যে জায়গাটা রয়েছে এখান থেকে হলেও আমরা বুঝতে পারতেছি যে আমাদের প্রবাস বন্ধু যে রচনাটা রয়েছে সেই প্রবাস বন্ধু রচনার মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম যে আমাদের যে আব্দুর রহমান রয়েছেন, আব্দুর রহমান কিভাবে তার কাছে যে যিনি গিয়েছিলেন অর্থাৎ যে লেখক গিয়েছিলেন তিনি কিভাবে তাকে সাহায্য সহযোগিতা করেছেন এরকম একটা অবস্থা। তো তোমরা দ্রুত এই যে এমসিকিউ নাম্বার 49 রয়েছে এমসিকিউ নাম্বার 49 এর অ্যান্সার দিয়ে ফেলো। এর মধ্যে তোমাদেরকে ছোট্ট একটা কথা বলি, দেখো পরীক্ষার ঠিক আগ মুহূর্তে আমাদের মধ্যে কিন্তু নানান রকম এংজাইটি কাজ করে। আমরা আসলে বুঝে উঠতে পারি না যে আমাদের এই এংজাইটিগুলোকে কীভাবে হলো আমরা নিয়ন্ত্রণ করব বা কিভাবে হচ্ছে কি পড়ার দিকে মনোযোগ দিব। একটা ছোট কথা বলি, দেখো পড়ার টাইমে এরকম ক্রুশাল মোমেন্টে অবভিয়াসলি এক ধরনের এংজাইটি কাজ করবে বা খারাপ লাগা হলেও কাজ করবে, বাট সত্যি কথা বলতে একটা বিষয় আসলে যে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তুমি যদি এংজাইটির পেছনে বেশি সময় ব্যয় করো তোমার কিন্তু পড়ার যে টাইমটা রয়েছে পড়ার টাইম থেকে তুমি আসলে পিছায় পড়তেছ। তাই এরকম একটা জায়গা থেকে কখনো ওই এংজাইটির পেছনে বেশি সময় দিবা না, নিজেকে আসলে একটু গুছায় ফেলবা কোন টপিকগুলো আগে আগে পড়তে হবে, যে টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ সে টপিকগুলো আগে আগে পড়বা এবং তার পরবর্তী সময়তে যে টপিকগুলো তুমি হলো একটু কম পারতেছো সেগুলো হচ্ছে গিয়ে তুমি হলো পড়ে ফেললাম। এখন যত স্মার্ট ওয়েতে পড়বা তত তোমার পড়াটাও গুছানো হবে এবং পড়া তুমি যদি গুছিয়ে উপস্থাপন করতে পারো তাহলে পরীক্ষা হলে দেখবা তুমি অনেক কনফিডেন্ট ফিল করতেছো। ওকে, সো এই যে একটা জায়গা থেকে সিকিউর কথা একজন যেরকম কমেন্টে বলতেছো যে ভাইয়া সিকিউরটা হলো গিয়ে তো আপনার কীভাবে কী হবে। সিকিউর ক্ষেত্রে আমাদের পেইড বেসিস স্টুডেন্টদের জন্য ইতিমধ্যে সিকিউ কোথায় কি দেওয়া আছে আমি দেখাই দিছি। আমাদের এসএসসি শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে সিকিউর জন্য স্পেশাল ভিডিও থেকে আপলোড দিয়েছি অলরেডি। এর পাশাপাশি ইউটিউবে গেলে ফারহান ভাইকে একটু আগে দেখাইলো গদ্যের হলো গিয়ে আমাদের সব ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে, পদ্যের ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে, ওই জিনিসগুলো পড়লেই বেসিক্যালি তোমাদের হয়ে যাবে, সিকিউর প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আচ্ছা, তো মোটামুটি হলো এতটুকুই। এবার হলো কি আমরা দেখি 49 অ্যান্সার দিতে বলেছিলাম। ওকে, অনেক অ্যান্সার দিয়ে ফেলছো। এবার চলে যাই পরবর্তীতে। কাবুল থেকে খাজামোল্লা যে গ্রামটা রয়েছে খাজামোল্লা গ্রামের দূরত্ব কতখানি? খাজামোল্লা গ্রামের দূরত্ব 1.5 মাইল, 2.5 মাইল, 2 মাইল, 3 মাইল। এই ধরনের যে নিউমেরিক ডেটাগুলো রয়েছে বা সাংখ্যিক যে তথ্যগুলো রয়েছে এগুলো একটু স্পেশালি হচ্ছে কি আমাদের মাথায় রাখতে হবে। আমি যদি এটা স্পেশালি মাথায় না রাখি তাহলে কিন্তু আসলে প্রবলেম হবে, ঠিক আছে? তাই এটার অ্যান্সার হবে কি আমার 2.5 মাইল। গেল। প্রবাস বন্ধু গল্পটি সৈয়দ মুজতবা আলীর কোন গ্রন্থ থেকে নেওয়া রয়েছে? দেশে বিদেশে, পঞ্চতন্ত্র, কাঁচা খাইনি, শবনম। মনে রাখার টেকনিক আছে, টেকনিকটা হচ্ছে প্রবাস বন্ধু দিয়ে কি বুঝায়? প্রবাস বন্ধু দিয়ে হলো কি বুঝায় হলো কি তোমার দেশের বাইরে ঘুরতে গেছে, আফগানিস্তানে ঘুরতে গেছে, তার মানে এটা কোত্থেকে না হবে? অবভিয়াসলি দেশে বিদেশে এ ধরনের কোনো একটা গ্রন্থের মধ্যে ইনজেক্টেড থাকবে, তো এটা আমাদের মাথায় রাখতে হবে। গেল। চা খাওয়া শেষ করে আব্দুর রহমান কত মিনিটের জন্য বেরিয়ে গেল? ওই যে ওরা একটা সবুজ রঙের চা খায় না, ওই সবুজ রঙের চাটা খাইছে। সবুজ রঙের চাটা খাওয়ার পরে এরা আসলে তোমার কোথায় কতক্ষণের জন্য ছিল বেড়াতে গিয়েছিল বা বেরিয়ে গিয়েছিল এটাই মূলত জিজ্ঞেস করতেছে। তো 5 মিনিট, 8 মিনিট, 10 মিনিট নাকি 12 মিনিট? অ্যান্সার উইল বি 10 মিনিট, ঠিক আছে? 5 মিনিট না, হুমায়রা জানাত অ্যান্সার দিয়ে ফেলছে, এটা হবে 10 মিনিট, বইয়ের মধ্যে রয়েছে। আচ্ছা, প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীতে প্রকাশ ঘটেছে আব্দুর রহমানের কি? ধৈর্যশীলতা, সরলতা, স্বয়ংমুখরতা এবং হচ্ছে তোমার সাহসিকতা। অবভিয়াসলি আব্দুর রহমান খুবই হলো সাহসী ভূমিকা পালন করেছিল, তাই এরকম একটা জায়গা থেকে এটার অ্যান্সার হচ্ছে আমার সাহসিকতা। গেল। আচ্ছা, প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীতে একটা শব্দ কিন্তু বারবার ব্যবহার করা হয়েছিল, সেটা হচ্ছে কি ওর ভোয়া। এই ওর ভোয়া শব্দটা আসলে কোন ভাষার? আফগানি, পশতু, ফার্সি নাকি ফরাসি? ঠিক আছে, একটু আমাদের বুঝতে হবে এটা। এটা বেসিক্যালি একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, মানে এটা ফরাসি শব্দ। আচ্ছা, সাইমুম ঝড় বলতে কি বোঝানো হয়? যারা তোমরা প্রবাস বন্ধুরা বেশ ভালো করে পড়েছো, আফগানিস্তানের ওইখানে কিন্তু অনেক মরুভূমি রয়েছে। সো এরকম একটা জায়গা থেকে মরুভূমিতে যে ঝড়গুলো উঠে সে ঝড়গুলোর কিন্তু একটা সেপারেট নাম থাকে। মরুভূমিতে যে ধূলি ঝড়গুলো হচ্ছে সে জায়গা থেকে যদি হলো আমি চিন্তা করি এটার অ্যান্সার হচ্ছে মরু অঞ্চলের ধূলি ঝড়। ওকে। উষ্ট্রের রশি, উষ্ট্র বলতে এখানে তোমরা একটু কনফিউজ হতে পারো, ইট উইল বি উট বা ক্যামেল। ধরিয়া অগ্রে তুমি উঠে বসো উঠে, তপ্ত বালুতে চলি যে চরণ, রক্ত ফুটেছে উঠে।
উক্তিটিতে কে কার উদ্দেশ্য করেছে? ভৃত্য ওমর ফারুকের উদ্দেশ্যে, ওমর ফারুক ভৃত্যের উদ্দেশ্যে, কবি ওমর ফারুকের উদ্দেশ্যে, তোমার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুকের উদ্দেশ্যে। ওকে, এটার অ্যান্সারটা হচ্ছে কি, আমি যদি চিন্তা করি আমাদের ওমর ফারুক কার উদ্দেশ্য করেছে? এটা ওমর ফারুক, এটা আনসার হবে খ। ওমর ফারুক হলো ভৃত্যের উদ্দেশ্য করেছে, অর্থাৎ উষ্ট্রের রশি আগে ধরিয়া অগ্রে, অর্থাৎ কে? ওমর ফারুকের যে ভৃত্য, সে ভৃত্য হলো কি উঠে রশি টেনে টেনে নিয়ে যাচ্ছিল, তুমি উঠে বসো উঠে, তপ্ত বালুতে চলি যে চরণে রক্ত ফুটেছে উঠে, অর্থাৎ ওমর ফারুকের যে ভৃত্য বা হলো কি সহায়ক রয়েছে, তার আসলে তোমার পা দিয়ে রক্ত বের হচ্ছে গরম বালিতে হাঁটার কারণে, এবং অ্যাট দ্যাট মোমেন্ট ওমর ফারুকও তার ভৃত্যকে উদ্দেশ্যে কথাটা বলে, ভৃত্যকে তোমার উটের পিঠে চড়ায় ফেলে। আচ্ছা, এরপর দেখি, কেমনে এ আদেশ করো তুমি, এই আদেশের মধ্য দিয়ে খলিফা প্রকাশ করেছেন মানব প্রেমের চেতনা, খোদা ভীতির প্রেরণা, সাম্যবাদী চেতনা, নিচের কোনটা সঠিক? তোমরা হচ্ছে কি দ্রুত এখানে অ্যান্সার দিয়ে ফেলো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ঠিক আছে, ডান। আমরা একটু সবাই হলো এটার যে অ্যান্সারটা হলো খুঁজে ফেলি। এটার অ্যান্সার হচ্ছে 1, 2 ও 3, অর্থাৎ মানব প্রেম, খোদাভীতি, সাম্যবাদী, তিনটার বিষয় এখানে আসছে। এমসিকিউ নাম্বার 58, কোন ঘটনার মধ্য দিয়ে উমর ফারুক চরিত্রের সাম্যবাদ? এখানে সাম্যবাদ জিনিসটা আমাদের আসলে বুঝতে হবে, অর্থাৎ এক ধরনের সমতার বিষয় ফুটে উঠেছে। আমি সমান অধিকারের কথা হলো বলছি। যখন আমাদের উমর ফারুক দেখতে পেলেন যে তার যে ভৃত্য উট টেনে নিয়ে যখন যাচ্ছিল, গরম বালির ভিতরে পা ফেলার কারণে পা থেকে রক্ত পড়ছে, তখন তিনি কিন্তু আসলে তার ভৃত্যকে উটে তুলে ফেলেন এবং তিনি নিজে উটের রশি ধরে টানতে থাকেন। তার মানে ভৃত্যকে উটের পিঠে চড়ানোর মাধ্যমে তিনি সাম্যবাদ আসলে প্রকাশ করেছেন। গেল। উমর ফারুক কবিতায় কোন মহাবীরের কথা বলা হয়েছে? উসমান, আলী রাদিয়াল্লাহু আনহু, মুয়াবিয়া, নাকি হচ্ছে খালিদ বিন ওয়ালিদ? আমরা সবাই জানি খালিদ বিন ওয়ালিদ কিন্তু তোমার হচ্ছে গিয়ে ইসলাম ধর্মে বিশাল এক মহাবীর। এই মহাবীরের কথা এখানে মূলত বলা হচ্ছে, আনসার হবে তোমার খ। গেল। এরপর দেখি 58, উমর রাদিয়াল্লাহু আনহু কিভাবে খাদ্য বহন করেছিলেন? উটের পিঠে চাপিয়ে, নিজের পিঠে করে, গাড়িতে করে, ভৃত্যের মাথায় করে। এখানে তার মাহাত্ম্যটা প্রকাশ করা হয়েছিল, এখানে অ্যান্সার হবে তোমার নিজের পিঠে করে। দ্যাটস ইট। তো স্টুডেন্টস, এবার আমি চলে যাচ্ছি আবার ফারহান ভাইয়ের কাছ থেকে 61 থেকে 80 জন্য। ওকে, সো তোমরা যারা 60টা অলরেডি সলভ করে ফেলছো, আউট অফ 60 কে কত পেয়েছো একটু বলে ফেলো তো দেখি কমেন্টে। আউট অফ 60 কে কত পেয়েছো একটু কমেন্টে লিখে ফেলো, জানিয়ে ফেলো, আমরা বুঝতে পারবো তাহলে যে আমাদের ক্লাসের স্টুডেন্টদের অবস্থাটা আসলে কি পর্যায়ে রয়েছে। আচ্ছা, সো একটা কমেন্ট আমি দেখছিলাম স্টুডেন্টদের পক্ষ থেকে, আমি সেটা একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে অনেকে বলছে ভাইয়া সিকিউ সলভ আসলে কই পাবো? আমাদের সাজেশনে যে সিকিউ আছে সেই সিকিউ সলভগুলো আসলে কোথায় পাবো, এটা তোমরা অনেকে জানতে চেয়েছো। তাদের জন্য আমি বলছি 10 মিনিট স্কুলের যারা পেইড ব্যাচের স্টুডেন্ট, শুধুমাত্র শেষ মুহূর্তে প্রস্তুতি না, যারা 10ম শ্রেণীর অনলাইন ব্যাচ 2025 এই কোর্সটাতে ভর্তি ছিল, যারা আমাদের বাংলা, ইংলিশ, আইসিটি, ম্যাথ এই কোর্সটাতে ভর্তি ছিল, যারা আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স বিজ্ঞান, শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স ব্যবসা শিক্ষা, শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স মানবিক, এই যে কোনো একটা কোর্সের মধ্যে যারা অলরেডি এনরোলড আছো বা ছিলা, তাদের জন্য আমরা করেছি কি সিকিউ ক্লাস নিয়েছি আলাদা করে। মানে এই গত সপ্তাহের মধ্যে ক্লাসটা নিয়েছি, আমি একটু দেখাই তোমাদের কোথায় পাবা ক্লাসগুলা। করবা কি, ফার্স্টে 10 মিনিট স্কুলের অ্যাপে যাবা। হ্যাঁ, 10 মিনিট স্কুলের অ্যাপে গিয়ে তোমার কোর্সটা একটু খুঁজে বের করতে হবে। এই যে তুমি মনে করো 10 মিনিট স্কুলের অ্যাপে গেলে তুমি হচ্ছে এই যে ফার্স্টে এই কোর্সটা কেনা আছে দেখে আমি দেখাতে পারছি। তোমার যদি কোর্সটা কেনা না থাকে তুমি দেখতে পারবা না। তুমি তোমার কোর্সে ঢুকবা, এই যে শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স, এখানে তুমি ঢুকবা, আরো বিস্তারিত জানুন এটাতে ক্লিক করবা। তাহলে তারপরে তুমি দেখবা যে তোমার যদি এনরোলড করা থাকে, ভর্তি হওয়া থাকে, তাহলে তুমি সরাসরি ভর্তি হয়ে যেতে পারবা, মানে ঢুকে যেতে পারবা। তো তারপরে তুমি দেখবে একটু স্ক্রল ডাউন করলে যে নিচে একটা অপশন আছে, দেখো সিকিউ সলভ ক্লাস, এটা তুমি দেখতে পারো। বোর্ড প্রশ্নের সমাধান এটা দেখতে পারো, ওইটা নিয়ে কথা হচ্ছে না আপাতত। সিকিউ সলভ ক্লাস এইখানে আমি ক্লিক করলাম, ঠিক আছে। সিকিউ সলভ ক্লাসের মধ্যে আমি 10-এ 10 কিভাবে সৃজনশীলে পেতে হয় সেটা দেখিয়েছি। সৃজনশীলে কিভাবে 10-এ 10 পেতে হয় সেটা কিন্তু আমি দেখিয়েছি। ওকে, সো এইটা তোমরা দেখতে পারবা ফুল ক্লাসটা। পুরো ক্লাসটা যদি তুমি দেখো, পুরো ক্লাসটা 1 ঘন্টার একটা ক্লাস। এই ক্লাসটা যদি তুমি দেখো, তোমার এখানে এই যে সহপাঠের প্রশ্নের প্যাটার্ন দেওয়া আছে, সহপাঠের প্রশ্নের সাজেশন দেওয়া আছে। ওকে, তারপর হচ্ছে গিয়ে তোমার গল্পের যে প্রশ্নগুলো সেগুলো দেওয়া আছে, যে এখানে দেখাচ্ছি যে কিভাবে আসলে 10-এ 10 পেতে হয়, কিভাবে লিখতে হয়। তারপরে হচ্ছে গুরুত্বপূর্ণ যে সিকিউ সমাধান। এই ক্লাসটা যদি তুমি করো,
আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট হিসেবেই তুমি এই ক্লাসটা দেখতে পারবা শুধুমাত্র, তাহলে তোমার সিকিউ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ক্লাস করার পরে ক্লাসের স্লাইডটাও এখান থেকে ডাউনলোড করে ফেলতে পারবা, ঠিক আছে? এই যে ক্লাসের স্লাইডটা আছে, ক্লাসের স্লাইডে কি কি আছে দেখো, সকল গদ্য পদ্য গুরুত্বপূর্ণ সিকিউর সমাধান, সহপাঠ সাজেশন ও প্রশ্নের প্যাটার্ন। তারপর এই ক্লাসটা, অর্থাৎ এই যে ক্লাসটার কথা বলছি সেটা আসলে কাদের জন্য না, সব কিছু কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে। এবং তারপরে এই যে নিম গাছ থেকে শুরু করে বাকি সবগুলো গল্প, কবিতা, সবগুলো সিকিউর সমাধান, একদম এই যে সিকিউর সমাধান বলতে দেখো রিটেন দেওয়া আছে, ক নম্বরের উত্তর কি হবে, খ নম্বরের উত্তর কি হবে। সো এইগুলো কিন্তু আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য স্পেশালি আমরা শুট করেছি, এবং এটা শুধুমাত্র আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টই পাচ্ছে। ইউটিউবে গদ্যের যে সাজেশনটা বা গদ্যের যে ফুল কমপ্লিট রিভিশন, পদ্যের যে কমপ্লিট রিভিশন অলরেডি আপলোডেড, সেটা তো তোমাদেরকে দেখিয়েছি। পাশাপাশি আগামীকাল সন্ধ্যা 7টায় টপ 200 এমসিকিউর একটা ইউটিউব ভিডিও আপলোড হবে, সেটা তোমরা দেখে নিও। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের এমসিকিউ সলভিংয়ে। সলভে পরের প্রশ্নে যাওয়ার আগে, পরের প্রশ্নের সঠিক উত্তরে যাওয়ার আগে তোমরা আমাকে একটু কমেন্টে লিখে জানাও যে তোমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার কিনা। আমাদের তাহলে পেইড ব্যাচের স্টুডেন্ট যারা, তারা ফ্রি ব্যাচের সব কিছুই পাচ্ছ, অন টপ অফ দ্যাট সিকিউ সলভ কীভাবে করতে হবে সেটা পাচ্ছ, এবং কিভাবে লিখলে 10-এ 10 পাওয়া যেতে পারে সৃজনশীলে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ওকে, এবার প্রশ্নে আসি। 61 নম্বর প্রশ্ন, সেই দিন এই মাঠ কবিতায় যেই সভ্যতার কথা বলা হয়েছে তা হচ্ছে এশিরীয়, অপশন 1, অপশন 2 ব্যাবিলনীয়, অপশন 3 মিশরীয়। সো এটা যদি আমি কেটে দেই, দেখো এটা যদি আমি অপশন 3টা কেটে দেই তাহলে কি হবে, তাহলে আমরা কারেক্ট অ্যান্সারে পৌঁছে যেতে পারবো। দেখি অপশন 3 যেখানে যেখানে আছে সেটা যদি কেটে দেই, 3 কেটে দিলাম, 3 আছে কেটে দিলাম, 3 আছে কেটে দিলাম, তাহলে বাকি থাকলো হচ্ছে অপশন 1 আর 2। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন 1 আর 2 ক। এইটাকেই বলা হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন। প্রথম এই স্টেপে তোমাকে খুঁজে বের করতে হবে কোন অপশনটা ইনকারেক্ট বা ভুল, যেটা ভুল সেটা এখান থেকে কেটে বাদ দিলেই তুমি সঠিক উত্তরটাতে পৌঁছে যেতে পারবা। যদি কোনোটাই ভুল না থাকে, এখানে যদি অপশন 1, 2, 3 তিনটেই কারেক্ট হতো, তাহলে আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ঘ 1, 2 ও 3। লাইভটা যারা যারা এখনো শেয়ার করোনি তারা শেয়ার দাও, না হলে কিন্তু পরবর্তীতে খুঁজে পাবা না। আমাদের অনেক লাইভ ক্লাস হয়, আমাদের অনেক কন্টেন্ট পোস্ট হবে, যেহেতু এসএসসি পরীক্ষা চলছে। সো পরবর্তীতে লাইভ ক্লাসটা খুঁজে পাবা না। যারা এখনো শেয়ার দাও নাই, লাইভটা শেয়ার দিয়ে দাও, তাহলে পরবর্তীতে এই লাইভটা নিজেরাই আবার খুঁজে পাবা, নিজের রিভিশনের সুবিধা হবে, অন্য কারো লাভ হোক বা না হোক। 62 নম্বর প্রশ্ন, সেই দিন এই মাঠ, বরিশাল বোর্ডে আসে এই প্রশ্নটার মূল ভাব কি? ক, মানব সভ্যতার পরিণতি, হ্যাঁ এটা মার্ক করে রাখি। খ, প্রকৃতির সৌন্দর্য নশ্বর, নশ্বর মানে কি, যেটা হচ্ছে নষ্ট হয় যেটা, সো এটা হবে না। প্রকৃতির সৌন্দর্য চিরস্থায়ী, ইয়াস এইটা হওয়ার সম্ভাবনা আছে। আর লাস্ট ওয়ান দেখি, মানবের মৃত্যু চেতনা, এইটাও হবে না। সো আমাদের কনফিউশন হচ্ছে ক আর গ এর মধ্যে কোনটা, তোমরা লিখে জানাতে পারো ক আর গ এর মধ্যে কোনটা হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, প্রকৃতির সৌন্দর্য চিরস্থায়ী। প্রকৃতির সৌন্দর্য কি, চিরস্থায়ী। ওকে, 63 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের আধুনিক জীবন চেতনার কবি কে? কাজী নজরুল ইসলাম, সত্যেন্দ্রনাথ দত্ত, জীবনানন্দ দাশ এবং সৈয়দ শামসুল হক। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, জীবনানন্দ দাশ। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, জীবনানন্দ দাশ। ওকে, ঠিক আছে। তারপর যদি যাই 64 নম্বর প্রশ্ন। আচ্ছা, নামাজের ব্রেক প্রসঙ্গে একটু বলে নেই, আমাদের এই ক্লাসটা চলমান অবস্থায় তোমাদের যার যেখানে নামাজের ওয়াক্ত হচ্ছে, তোমরা নামাজটা পড়ে আবার চলে আসো, মানে 5-7 মিনিট লাগবে, তুমি নামাজটা পড়ে চলে আসো। আমরা কিন্তু এই জন্য একসাথে দুইজন মিলে, তোমাদের ফারহান ভাই একসাথে মিলে কিন্তু ক্লাসটা নিচ্ছি না, আমরা এই কারণেই রোটেট করে করে ক্লাসটা নিচ্ছি। এখন ফারহান ভাইয়া নামাজে গেল, একটু পর আমি নামাজে যাব, তো তোমরাও এভাবে নামাজ যার যখন যেখানে ওয়াক্ত হচ্ছে সেভাবে পড়ে চলে আসো। আলাদা করে নামাজের ব্রেক আমরা এই ক্লাসে দিচ্ছি না। আমরা সাধারণত আমাদের সকল ক্লাসে নামাজের ব্রেক দিই, কিন্তু এই ক্লাসটা যেহেতু একদম লাস্ট মোমেন্টের একটা ক্লাস, এবং এই ক্লাসে যেহেতু পুরো বাংলাদেশের সকল স্টুডেন্ট আছে, এক একটা জেলায় যেহেতু নামাজের ওয়াক্ত এক এক সময় হয়, আমরা আলাদা করে এই ক্লাসে নামাজের ব্রেক দিচ্ছি না। তোমাদের যার যখন নামাজের সময় হচ্ছে নিজের এলাকা অনুযায়ী তোমরা নামাজ পড়ে চলে আসো। 5-7 মিনিট অতটুকু অংশ তুমি যদি যাওয়ার আগে, নামাজে যাওয়ার আগে যদি লাইভটা শেয়ার দিয়ে যাও নিজের ফেসবুক প্রোফাইলে, পরবর্তীতে ক্লাসটা শেষ হওয়ার পর অতটুকু অংশ তুমি টেনে আবার দেখে নিও, তাহলেই হবে। ওকে, পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল। রবে মানে কি? রবে মানে হচ্ছে থাকবে। রবে শব্দটার মানে হচ্ছে বেঁচে থাকবে চিরকাল বা সবসময় বেঁচে থাকবে। এখানে এইসব গল্প দ্বারা কোনটিকে বোঝানো হয়েছে? মানুষের বিচরণ, বিচরণ মানে হচ্ছে মানুষের ঘুরে ফিরে বেড়ানো, এটা হচ্ছে মানুষের বিচরণ। দ্বিতীয়ত হচ্ছে সৌন্দর্যের উপমা, তৃতীয়ত হচ্ছে প্রাণের প্রবাহ, এবং চতুর্থত হচ্ছে সভ্যতার নিত্য অনুষঙ্গ। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অপশন কই গেল, ডি, সভ্যতার নিত্য অনুষঙ্গ।
সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে সভ্যতার নিত্য অনুষঙ্গ। 65 নম্বর প্রশ্ন, কবি শিশিরের জলে কোন ফুল ভেজার কথা বলেছেন? খুবই 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা তোমার বোর্ডে আসলে অবাক হওয়ার কিছু নাই, বরং না আসলেই অবাক হওয়ার মতো অনেক কিছু আছে। চালতা, দেখি অপশনে আছে কিনা। কদম, চালতা, গ্যাস পেয়ে গেছি, আর বাকি অপশন পড়া লাগবে না। কারেক্ট হচ্ছে অপশন বি, চালতা ফুল। এই ধরনের প্রশ্ন 5 সেকেন্ডের মধ্যে উত্তর করতে হবে। আচ্ছা, ইউটিউবের বন্ধুরা কিন্তু অনেক এগিয়ে আছে, ফার্স্ট তারা সকল প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছে। ফেসবুকের বন্ধুরা কিন্তু পারছে না ইউটিউবের বন্ধুদের সাথে প্রতিযোগিতায়। দেখি এবার ফেসবুকের বন্ধুরা ইউটিউবের বন্ধুদেরকে কমেন্ট প্রতিযোগিতায় হারাতে পারে কিনা। 66 নম্বর প্রশ্ন, সেই দিন এই মাঠ কবিতার কবি বিষয়ের নিপুণতার কোন বিষয়টি উপস্থাপন করেছেন? কবিতার কবি বিষয়ের কোন বিষয়টি উপস্থাপন করেছেন? গভীর জীবনবোধ ও জীবন তৃষ্ণা। ক হচ্ছে মানব সৃষ্ট সভ্যতার ক্ষয়িষ্ণু দিক, মানে ক্ষয় হয়ে যায় এরকম দিক। গ প্রকৃতির চিরকালীন সৌন্দর্য, এটাই হওয়ার সম্ভাবনা বেশি। আর ঘ মানুষের মৃত্যুর স্বাভাবিকতা। সেই দিন এই মাঠ, যেদিন আমি থাকবো না সেদিনে এই মাঠটা থাকবে। তার মানে মানুষ হিসেবে আমাদের জীবনটা নশ্বর, আমাদের অস্তিত্বটা নশ্বর, এটা আজ আছে কাল নাই, কিন্তু প্রকৃতি ছিল, আছে, থাকবে, অ্যাটলিস্ট কেয়ামতের আগ পর্যন্ত থাকবে। ওকে, তো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, প্রকৃতির চিরকালীন সৌন্দর্য। পরের প্রশ্ন 67 নাম্বার, জীবনানন্দ দাশের কবিতার মৌলিক প্রেরণা কোনটি? জীবনানন্দ দাশের কবিতার মৌলিক প্রেরণা, তার প্রাইম মোটিভেশন কোনটা? ক প্রাকৃতিক সৌন্দর্য, খ স্বদেশ প্রেম, গ প্রকৃতি প্রীতি, আর ঘ হচ্ছে প্রকৃতির রহস্যময় সৌন্দর্য। কোনটা হবে? কারেক্ট অ্যান্সার কি হবে এখানে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, প্রকৃতির রহস্যময় সৌন্দর্য। 68 নাম্বার প্রশ্ন, কপোতাক্ষ নদ থেকে এসেছে, আর কি হে হবে দেখা, তার মানে আর কি দেখা হবে, এই চরণ দ্বারা বা এই লাইন দ্বারা কোনটি বোঝানো হয়েছে? ক নদকে দেখা তীব্র আকাঙ্ক্ষা, খ স্বদেশের প্রতি গভীর উপলব্ধি, গ অন্তরের আকুল আকুতি, ঘ স্বদেশের প্রতি অনুশোচনা। অনুশোচনা শব্দটার মানে কি? যারা ইংলিশ ভার্সনে তাদের জন্য বলে দিই, রিগ্রেট। রিগ্রেট, অনুশোচনা, আফসোস। ওকে, কারেক্ট অ্যান্সার কি হবে? 68 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, নদকে দেখার, অর্থাৎ কপোতাক্ষ নদকে আবারও দেখার তীব্র যে আকাঙ্ক্ষা সেটার কথা এখানে বলা হচ্ছে। 69 নাম্বার প্রশ্ন 69, যশোরপুর 23 সালে আসা প্রশ্ন, কপোতাক্ষ নদ কবিতায় স্নেহ তৃষ্ণার ব্যাপারটি কোন চরণে বলা হয়েছে? স্নেহ তৃষ্ণার ব্যাপারটি কোন চরণে বোঝানো হয়েছে? জুড়াইয়ে কানামে ভ্রান্তির ছলনে, এটা হবে না। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে, এটাকে মার্ক করে রাখি। গ লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে, এটাও হবে না। ঘ আর কি হে হবে দেখা যতদিন যাবে, এটা হবে না। তাহলে একটাই অপশন বাকি থাকলো, অপশন বি, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। সঠিক উত্তর কি হচ্ছে এখানে? আমাদের প্রশ্ন নাম্বার 69 সঠিক উত্তর হচ্ছে দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। ওকে, 70 নম্বর প্রশ্ন, কপোতাক্ষ নদ কবিতায় কবির কাছে মায়া মন্ত্রধ্বনি হলো কপোতাক্ষ নদের কি? কলকল ধ্বনি। দেখি অপশনে আছে কিনা। অপশন এ চির ছলমলা, এটা কি জিনিস? এটা হবে না। খ কলকল শব্দ, দেখি আরো বেটার অপশন পেলে সেটা দিব। ছন্দময় স্রোত আর অজানা স্মৃতি, তো কোনোটাই হবে না। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি, কলকল ধ্বনি। জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে, কি আছে কবিতায়? কলকল ধ্বনির কথাটা কিন্তু উল্লেখ করা আছে। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি, কলকল শব্দ বা কলকল ধ্বনি। পরবর্তী প্রশ্ন 71 নাম্বার, বাংলা ভাষায় মধুসূদন দত্ত প্রবর্তিত ছন্দ কোনটি? ভীষণ ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। স্বরবৃত্ত, গদ্য ছন্দ, অমিত্রাক্ষর নাকি মাত্রাবৃত্ত? কি হবে? স্বরবৃত্ত, গদ্য ছন্দ, অমিত্রাক্ষর নাকি মাত্রাবৃত্ত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অমিত্রাক্ষর। অপশন সি, অমিত্রাক্ষর ছন্দটা প্রবর্তন করেছেন বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্ত। পরের প্রশ্ন 72 নম্বর, প্রবাস জীবনে, অর্থাৎ যখন তিনি ফ্রান্সে আছেন, কোথায় আছেন? ফ্রান্সে আছেন, ফ্রান্স। ফ্রান্সে বসে কবি কাকে প্রেমভাবে স্মরণ করছেন? জন্মভূমিকে, রাজা প্রজাকে, বঙ্গবাসীকে, না যাকে নিয়ে কবিতা লিখেছেন তাকেই বেশি মিস করছেন, কপোতাক্ষ নদকে। কপোতাক্ষ নদকে ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 72 উত্তর হচ্ছে 72 ডি। 72 উত্তর হচ্ছে 72 ডি, কপোতাক্ষ নদকে। 73 নম্বর প্রশ্ন, জীবন বিনিময় কবিতা, এই কবিতায় সম্রাট বাবর আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন, এই প্রার্থনায় বাবরের কোন কথাটি প্রধান? আসছি এইখানে আমি অবাক হয়ে একটা জিনিস দেখলাম, স্টুডেন্টরা প্রায়শই গুলিয়ে ফেলে যে এখানে কে বাবা কে সন্তান, মানে
কখনো স্টুডেন্টরা ভাবে বাবরই বাবা, আবার কখনো স্টুডেন্টরা হুমায়ুনকে বাবা মনে করে, মানে লিখে আর কি পরীক্ষার খাতায় বা সৃজনশীলের মধ্যে বাবর আর হুমায়ুনের মধ্যে তারা গুলিয়ে ফেলে। তো আমি তোমাদের জন্য একটা ছোট্ট নিনজা টেকনিক বানিয়েছি, এটা একটু দেখাই। আমি সাধারণত এইচএসসির ক্লাসই বেশি নেই, তোমরা এসএসসিতে আমাকে অনেক কম ক্লাস নিতে দেখেছো। এইচএসসিতে যারা এইচএসসি 28 ব্যাচ যখন তোমরা হবা, ইনশাল্লাহ তোমাদের বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সম্পূর্ণ দায়িত্ব আমি আর তোমাদের ফার্সিম ভাই একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত নিব। তোমরা তোমাদের সিনিয়র ভাই আপনাদেরকেও জিজ্ঞেস করতে পারো যে এইচএসসিতে আমরা কতটুকু ডেডিকেটেডলি পড়াই। এবং আমার একটা স্পেশাল ফিচার আছে, সেটা হচ্ছে নিনজা টেকনিক। আমি একটা নিনজা টেকনিক তোমাদেরকে দেখাই। নিনজা টেকনিক মানে কি দেখো, আমরা যদি লিখি বাদশাহ, ঠিক আছে, বাদশাহ, বাবা, বাবা আর বাবর। তো আমরা তো কনফিউজ থাকি যে বাবর কি বাবা নাকি সন্তান, এই নিয়ে তো কনফিউজ থাকি, রাইট? তো যদি একটু দেখি, দেখো বাদশাতে কি আছে বা, বাবাতে কি আছে বা, বাবরে কি আছে বা। তার মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে জাস্ট বা বা বা, এটা দিয়ে আমি মনে রাখতে পারবো কি, মনে রাখতে পারবো হচ্ছে বাদশাহ বাবর, বাবাকে এই কবিতায় বাবা হচ্ছে বাবর। তো বাকি আছে কি, বাকি আছে হচ্ছে হুমায়ুন, হুমায়ুন তাহলে সন্তান। নিনজা টেকনিকটা কেমন লাগলো একটু কমেন্টে লিখে জানাও তো। এই যে আমার নিনজা টেকনিকটা, এই নিনজা টেকনিকটা কেমন লাগলো কমেন্টে একটু লিখে জানাও দেখি। এবং এরকম নিনজা টেকনিক দিয়ে তোমরা যদি এইচএসসির পড়ালেখাটাকে শুরু থেকে একদম 100তে 100 করতে চাও, তাহলে আমাদের সাথে যোগাযোগ রেখো এবং চোখ রেখো এসএসসি 26 সুপার স্টুডেন্টস 10MS এই গ্রুপটাতে। আমাদের আজকের ক্লাসের পরবর্তীতেও আমরা তোমাদের এই যে গ্রুপটা রয়েছে এসএসসি 26 সুপার স্টুডেন্টস 10MS, এই গ্রুপটাতে তোমাদের সকল সমস্যার সমাধান করে দিব এসএসসি পরীক্ষা চলাকালীন সময়। ওকে, সো এটা কি হবে দেখি। জীবন বিনিময় কবিতায় সম্রাট বাবর আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন, এই প্রার্থনায় বাবরের কোন কথাটি প্রধান? ক, হে দয়াল খোদা। খ, সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ। গ, পুত্রের প্রাণ কর মোরে প্রতিদান। এবং ঘ, তিমির রাতের তোরণে। কোনটা হতে পারে এখানে সঠিক উত্তর? সঠিক উত্তর এখানে কি হতে পারে বলো দেখি। ওকে, সঠিক উত্তর কি? হে দয়াল খোদা, সবচেয়ে প্রিয় আমারই প্রাণ, পুত্রের প্রাণ কর মোরে প্রতিদান, তিমির রাতের তোরণে। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, প্রতিদান। পুত্রের প্রাণ কর মোরে প্রতিদান, পুত্রের দান প্রাণ কর মোরে প্রতিদান, অপশন হচ্ছে সি কারেক্ট। ৭৪ নম্বর প্রশ্ন, জীবন বিনিময় কবিতায় ব্যবহৃত কোন শব্দটিতে এই কবিতার নামকরণের সার্থকতা প্রকাশ পায়? মানে যদি বিনিময় না হয়ে অন্য কোনো শব্দ, জীবন বিনিময় না হয়ে যদি অন্য কিছু হতে পারতো কবিতাটার নাম, তাহলে সেটা কি হতো? প্রতিদান, পরাজয়, অমর নাকি অশ্রু? সঠিক উত্তর হচ্ছে প্রতিদান। প্রতিদান মানে কি? কোনো কিছু একটা দেওয়া, তার বিনিময়ে কোনো কিছু একটা পাওয়া। এই কবিতায় আমরা দেখেছি সন্তানের প্রতি ভালোবাসায় তার যেটা অমূল্য সম্পদ, একজন পীর এসে বলেছিলেন আপনি আপনার অমূল্য সম্পদটা যদি স্যাক্রিফাইস করেন, তাহলে তার বিনিময়ে আপনি আপনার সন্তান হুমায়ুনকে বাঁচাতে পারবেন। তখন বাবর ভেবেছিলেন যে আমার সবচেয়ে অমূল্য সম্পদ হচ্ছে আমার জীবন, আমি আমার জীবনের বিনিময়ে আমার সন্তান হুমায়ুনের জীবনটা ফেরত চাই। তাহলে এইটা কি? এটা হচ্ছে একটা প্রতিদান, জীবনের বিনিময়ে জীবন, তাই তো? কারেক্ট হচ্ছে অপশন এ, প্রতিদান। ৭৫ নম্বর প্রশ্ন, বাবর পুত্রের চারপাশে কিভাবে ঘুরতে লাগলেন? বিষাদে তিনি ঘুরতে লাগলেন। ৭৬ নম্বর প্রশ্ন, জীবন বিনিময় কবিতায় উষার পূর্বাভাস বলতে কি বোঝানো হয়েছে? জীবন বিনিময় কবিতায় উষার পূর্বাভাস বলতে কি বোঝানো হয়েছে? ক, আশার আলো। খ, সকালবেলা। গ, জীবনের শুভ্রতা। এবং ঘ হচ্ছে সূর্যের কিরণ। সঠিক উত্তর কি হবে? প্রশ্ন নাম্বার ৭৬, জীবন বিনিময় কবিতায় উষার পূর্বাভাস বলতে কি বোঝানো হয়েছে? অপশন হচ্ছে সঠিক উত্তর অপশন এ, সঠিক উত্তর হচ্ছে অপশন এ, আশার আলো। ওকে, পরবর্তী প্রশ্ন ৭৭ নাম্বার, জীবন বিনিময় কবিতায় তিমির রাতের তোরণে কিসের পূর্বাভাস দেখা দিল? তিমির রাতের তোরণে কিসের পূর্বাভাস দেখা দিল? আভাস দেখা দিল কিসের? আলোর, চন্দ্রের, উষার নাকি সূর্যের? আমরা কনফিউজ হতে পারি হচ্ছে আলো আর উষার মধ্যে, এখানে চন্দ্র আর সূর্য হবে না। কারেক্ট আনসার কি হবে? আলো আর উষার মধ্যে। আমরা একটু আগেই পড়েছি, সঠিক উত্তর হচ্ছে অপশন সি, উষা। অপশন সি, উষা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা কমেন্টে জিজ্ঞেস করছে যে ভাইয়া এই লাইভ ক্লাসটা কি পরবর্তীতেও থাকবে কিনা, আমাদের যে ওয়েবসাইটে লিস্টেড যে ফাইনাল রিভিশন লাইভ ক্লাসটা আছে, কোর্সটা আছে সম্পূর্ণ ফ্রি, সেটার মধ্যে তুমি এই ক্লাসটা পাবা, ক্লাসের স্লাইড পাবা, ক্লাসের সাজেশন পাবা, সবকিছুই পাবা। ফেসবুক এখন নিজে থেকে লাইভ ক্লাস ডিলিট করে দেয় একটা নির্দিষ্ট সময়ের পরে। সো এই কারণে লাইভ ক্লাসটা পরবর্তীতে যদি তুমি না পাও, তোমার প্রয়োজন হয়, তাহলে তুমি আমাদের 10 মিনিট স্কুলের অ্যাপ বা ওয়েবসাইট থেকে ক্লাসটা করে নিতে পারবা। ৭৮ নম্বর প্রশ্ন,
হৃষ্টচিত্তে মানে খুব খুশি মনে গ্রহণ করিল শয্যা সে মরণেন। কে মরণ শয্যা গ্রহণ করলো? কে এই শয্যা গ্রহণ করলেন? দরবেশ হবে না, সম্রাট বাবর, সম্রাট শাহজাহান, এই দুজনে হবে না। মানে এখানে বেসিক্যালি ক্যারেক্টার আছে তো হুমায়ুন আর বাবরের, তাই না? এখন কে মৃত্যুসজ্জা গ্রহণ করলেন? কে? ক্যারেক্টার হচ্ছে সম্রাট বাবরের মৃত্যুসজ্জাটা গ্রহণ করলেন। কেন? কারণ হচ্ছে সম্রাট বাবরই তো আল্লাহর কাছে দোয়া করেছেন যে তিনি যাতে তার জীবনের বিনিময়ে হলেও তার সন্তান অর্থাৎ হুমায়ুনের জীবনটা তিনি ফেরত পান। যখন তিনি বুঝতে পারলেন যে তার দোয়া কবুল হয়েছে, তিনি খুশি মনে অর্থাৎ তার জীবনের বিনিময়ে তিনি তার সন্তানকে বাঁচাতে পেরেছেন, এই আনন্দ বুকে নিয়ে তিনি মৃত্যুসজ্জাটা গ্রহণ করলেন। ৭৯ নম্বর প্রশ্ন, ফরুক আহমদ স্কটিশ চার্চ কলেজের ছাত্র ছিলেন। অপশন 1 দর্শনের ইংরেজির বাংলা, নিচের কোনটি সঠিক? দেখি বলে ফেলো। কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন 1 আর 2। অপশন 1 আর 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, সো এখানে কি হয়েছে দেখো, 3তে যদি ভুল হয় তার মানে আসলে বাংলার তো তিনি ছিলেন না, তাই তো? আচ্ছা, সো বাংলা যদি না থাকে, অপশন 3 যদি ভুল হয়, 3 আছে কেটে বাদ দাও, 3 আছে কেটে বাদ দাও, 3 আছে কেটে বাদ দাও, তাহলে সঠিক উত্তর কতে পৌঁছে যাব। 80 নম্বর প্রশ্ন, এরপর আসছে তোমাদের ফারসিন ভাইয়া। এই প্রশ্নটা হচ্ছে বৃষ্টি কবিতা নিয়ে, ফরুক আহমদের লেখা। বৃষ্টি কবিতায় বৃষ্টি কি? বৃষ্টি এলো বহুল ড্যাশ বৃষ্টি, আকাঙ্ক্ষিত, উপেক্ষিত, প্রতীক্ষিত, নিগৃহীত। তো আমাদের এই উপেক্ষিত হবে না, উপেক্ষিত মানে হচ্ছে যাকে আমরা অ্যাভয়েড করি সেটা, নিগৃহীত মানে একই রকম, হবেই হচ্ছে আকাঙ্ক্ষিত বা প্রতীক্ষিত। দেখি সঠিক উত্তরটা তোমরা লিখে ফেলতে পারো কিনা। একেবারে কবিতার শুরুর লাইনে এটা, বৃষ্টি এলো বহু প্রতীক্ষিত বৃষ্টি। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, বহু প্রতীক্ষিত। ওকে, সো আমি চলে যাব তোমাদের ফারসিন ভাইয়ের কাছে। তার আগে একটু তোমাদেরকে আরেকবার দেখিয়ে দেই যে তোমরা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটা কোথায় আছে কি আছে খুঁজে পাও নাই, তাদেরকে একটু বলে দেই। সেটা হচ্ছে যে তোমরা করবা কি, ইউটিউবে যাবা, ঠিক আছে? ইউটিউবে গিয়ে তোমরা সার্চ করবা 10, দেখো কি লিখলাম, MS, এম মানে হচ্ছে মিনিট, এস মানে হচ্ছে স্কুল, তারপর দেখো চলে এসেছে অলরেডি সাজেশনে ক্লাস 6 to 10। ঢুকো, ক্লাস 6 to 10 ঢুকলাম। ঢুকার পরে ঠিক আছে, ক্লাস 6 to 10 এই যে খুঁজে বের করতে হবে একটু, এই যে গেলাম ক্লাস 6 to 10। তারপরে তুমি এখানে প্লেলিস্টে ক্লিক করো, প্লেলিস্টে ক্লিক করলাম। প্লেলিস্টে ক্লিক করার পরে তুমি হচ্ছে দেখো এখানে বাংলা SSC 26 বাংলা ফার্স্ট ফাইনাল সাজেশন, এক ক্লাসেই কিন্তু সকল পদ্য রিভিশন। ওকে, এইখানে তোমাদের ফারসিন ভাইয়ের ক্লাসও আছে, আমার ক্লাসও আছে। এই প্লেলিস্টে যদি আমরা যাই, পদ্য ক্লাসটা নিয়েছি আমি, আর তোমাদের গদ্য ক্লাসটা নিয়েছে ফারসিন ভাইয়া। 1 ঘন্টার ক্লাস সে পদ্য রিভিশন করতে পারবা, 1 ঘন্টার ক্লাসে গদ্য রিভিশন করতে পারবা। হাউএভার শুধুমাত্র আমাদের ক্লাস দেখলেই তুমি এসএসসিতে A+ পেয়ে যাবা না। তোমার কাজ হচ্ছে আগে বাংলা বোর্ড বইটা পুরোপুরি পড়া, তারপরে আমাদের ক্লাস করা, অথবা উল্টাটাও করতে পারো, আগে আমাদের ক্লাসটা করে তারপরে তুমি বোর্ড বইটা পড়তে পারো। কিন্তু তার মানে এই না যে শুধুমাত্র আমাদের ক্লাস দেখেই তুমি চলে যাবা, তুমি A+ পেয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এমনটা হচ্ছে না। ওকে, চলে যাচ্ছি তোমাদের ফারসিন ভাইয়ের কাছে। তোমাদের ফারসিন ভাই এখন সলভ করবে হচ্ছে আমাদের আজকের ক্লাসের শেষ 20টা MCQ। ওভার টু ইউ ফারসিন। ওকে, আর তোমরা যারা শেয়ার দাও না লাইভ এখনো, শেয়ার দাও, নাহলে কিন্তু সাজেশন পাবা না। ঠিক আছে। সো থ্যাংক ইউ সো মাচ ফারহান ভাই। আমাদের কিন্তু লাস্ট মানে এমসিকিউ সলভিং এর একদম হলো লাস্টের দিকে আমরা বেসিক্যালি চলে আসি। তারপরে হচ্ছে গিয়ে তোমাদের জন্য বেশ কিছু জিনিসপত্র অলরেডি ফারহান ভাই তোমাদেরকে দেখিয়ে ফেলেছে। তাহলে চলো আমরা দেরি না করে আমাদের যে ক্লাসটা রয়েছে ক্লাসের সামনের দিকে এগিয়ে যাই। আচ্ছা, আবাদি শব্দটি বৃষ্টি কবিতায় কোন অর্থে অ্যাকচুয়ালি ব্যবহার করা হয়েছে? আবাদি বলতে কি বোঝায়? বাবার আগে এটা হলো বুঝো। আবাদি বলতে বোঝায় তোমার কৃষিযোগ্য কোনো একটা জিনিস, যেখানে তোমার চাষ করা হচ্ছে, চাষ করে কোনো ফসল ফলানো হচ্ছে, এরকম একটা অবস্থা। সো এই জায়গা থেকে বৃষ্টি হইলে আমার অবভিয়াসলি জমির উর্বরতা বাড়ে, জমির উর্বরতা বাড়লে সেখানে ফসল ফলে। তাই সব কিছু মিলায় আবাদি শব্দটি বৃষ্টি কবিতে কি দিয়ে বোঝানো হচ্ছে? এক কথায় চাষযোগ্য জমি হিসেবে ব্যবহার করা হচ্ছে। এরপরে দেখি, বিদগ্ধ আকাশ, মাঠ কিসে ঢেকে গেল? বিদগ্ধ আকাশ মানে আকাশ হলো গিয়ে দগ্ধ হয়ে আছে, আকাশ খুব রূঢ় হয়ে আছে, এরকম একটা অবস্থা। ঠিক এরকম একটা জায়গা থেকে মাঠ কিসে ঢেকে গেল, অর্থাৎ কি হয়েছে? অ্যান্সার হলো কি তোমার কাজল ছায়া। কারণ আকাশ খুব হলো গিয়ে রূঢ় হয়ে আছে, তখন হলো গিয়ে মেঘ এসে জমা হয়েছে, মেঘ এসে আকাশকে ঢেকে দিয়েছে। তোমার সূর্যের যে আলোতে মাঠ ঘাট বিদগ্ধ হচ্ছিল, মাঠ একদম হচ্ছে গিয়ে তোমার ছারখার হয়ে যাচ্ছিল, সে মাঠ হলো গিয়ে এখন মানে শ্যামল একটা রূপ ধারণ করছে। তাই সবকিছু মিলায় বিদগ্ধ আকাশ, অতিরিক্ত সূর্যের কারণে বিদগ্ধ হয়েছে, মাঠ কিসে ঢেকে গেল? কাজল ছায়া। এখনই বৃষ্টি নামবে মেঘ থেকে।
বিদ্যুৎ রূপসী পরি মেঘে মেঘে হয়েছে সওয়ার, এতে কি বোঝানো হচ্ছে? বিদ্যুৎ, এটা বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে আসছিল। বিদ্যুৎ রূপসী পরি মেঘে মেঘে হয়েছে সওয়ার, এটা কি প্রকাশ পেয়েছে? বিদ্যুৎ চমকাবার সৌন্দর্য, বজ্রপাতের আশঙ্কা, মেঘের নানা আকৃতি, নাকি মেঘের প্রাচুর্য? একটু বলি আমরা সবাই। আচ্ছা, সো বিদ্যুৎ রূপসী পরি মেঘে মেঘে হয়েছে সওয়ার, এটা অ্যান্সার হচ্ছে কি বিদ্যুৎ চমকাবার সৌন্দর্য। অর্থাৎ বিদ্যুৎ যখন টাক টাক করে হলো গিয়ে চমকায়, তখন দেখা যায় যে আমাদের চারপাশে হচ্ছে এক ধরনের সৌন্দর্য হলো গিয়ে ছড়ায় যায়, আকাশের দিকে তাকাতে ভালো লাগে, যদিও জিনিসটা রিস্কি, বাট একটা তোমার সৌন্দর্য বৃদ্ধি পায়, সেটা এখানে বলা হচ্ছে। এরপর দেখি, দিক দিগন্তের পথে অপরূপ আভা দেখে তার, এখানে কার আভার কথা বলা হচ্ছে? দিক দিগন্তের পথে অপরূপ আভা দেখে তার, দিগন্তের জোড়া মাঠের, বৃষ্টির, ধান ক্ষেতের, বিদ্যুৎ রূপসী পরীর। বিদ্যুৎ রূপসী বলতে কি বোঝানো হচ্ছে? যখন বিদ্যুৎ চমকায় তখন যে ঝলকানো আলোটা আসে, সেই ঝলকানো আলোটার কথা বোঝানো হচ্ছে। ঠিক আছে, সো আমরা আছি 84। ইউটিউববাসী সবার আগে অ্যান্সার দিচ্ছে, ফেসবুকবাসী একটু পিছিয়ে আছো। সো দেখি, এর অ্যান্সার হচ্ছে বিদ্যুৎ রূপসী পরী, দিক দিগন্তের অপূরব আভা দেখে তার। আমরা একটু কনফিউজ হতে পারি বিটুইন দিস অ্যান্ড দিস, এই দুটো তো হবে না, দেখে বোঝা যাচ্ছে। সো খ কেন না? প্রশ্ন বলছে দিক দিগন্তের পথে অপূরব আভান, বৃষ্টি যখন ঝুম বৃষ্টি পড়ে এক হাত দূরের জিনিসও দেখা যায় না। এখানে কি বলতেছে? দিক দিগন্তের পথে, অর্থাৎ অনেক দূর পর্যন্ত কোনো কিছু দেখা যাচ্ছে, এই জিনিসটা করে যখন বিদ্যুৎ চমকায়। তোমার কাছে মনে হচ্ছে তোমার মাথার উপরে বিদ্যুৎ চমকাচ্ছে, ব্যাপারটা এরকম না, তোমার থেকে আসলে অনেক কয়েকশো মাইল দূরে কোনো জায়গায় হয়তো বিদ্যুৎ চমকাচ্ছে, ওইটার আলোটা বেসিক্যালি তুমি দেখতে পেয়েছো। তাই এরকম একটা জায়গা থেকে অ্যান্সার হবে কি ঘ। আগাই সামনের দিকে, আমি কোনো আগন্তুক নাই, এই কবিতায় কোন মাসে ধানের শীষের কথা উল্লেখ করা হয়েছে? এটার অ্যান্সার হচ্ছে তোমার কার্তিক মাস। একটা সিম্পল জিনিস মনে রাখবা, তোমাদের পাঠ্য বইতে এই যে দুটো টপিক রয়েছে, আমি কোনো আগন্তুক নই, এখানে কার্তিক মাস নিয়ে কথাবার্তা বলা হয়েছে, আর মাটির ভেপুর মধ্যে চৈত্র মাস নিয়ে কথাবার্তা বলা হয়েছে। তো আমরা অনেক সময় এই দুটো মিক্স অ্যান্ড ম্যাচ করে ফেলি। এখন তো যেরকম তুমি খুব ইজিলি হলো পারতেছো, ইজিলি কেন পারতেছো? তার কারণ হচ্ছে আমি কোনো আগন্তুক নিয়ে পড়াচ্ছি, পর হলো চলে যাচ্ছে, পারতেছো। বাট পরীক্ষা হলে একটু কনফিউশন ক্রিয়েট হতে পারে, তাই তোমাদেরকে আগে থেকে বলে রাখলাম, সবাই চাইলে এই জায়গাটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তাহলে পরবর্তীতে কাজে লাগবে। তো স্ক্রিনশট নিয়ে ফেলো ইন 5 4 3 2 1, ডান। তোমরা আই হোপ স্ক্রিনশট নিয়ে ফেলেছো। যারা যারা স্ক্রিনশট নিয়েছো কমেন্টে লেখো এসএস ডান। আগাই, আমি কোনো আগন্তুক নয় কবিতায় মেঘক্লান্ত বিকালের কথা কবিকে চেনেন, পাখিরা, ফুলেরা, তারারা, নাকি ধানের মঞ্জুরি? কারা হচ্ছে গিয়ে তোমার কবিকে চেনেন মেঘক্লান্ত দুপুরবেলা? ওকে, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ডান। দেখি আমাদের লোক 86-এ আছে, 86। ওকে, ভেরি গুড। 86 হচ্ছে পাখিরা। কারা হচ্ছে কবিকে চেনেন? পাখিরা বেসিক্যালি কবিকে চেনেন। এরপর দেখি, খোদার কসম আমি ভিনদেশি কোনো পথিক নই, আমি কোনো আগন্তুক নই, কবির এ বলিষ্ঠ উচ্চারণে প্রকাশ পেয়েছে, চেতনা সক্রিয় ছিল। কি কি প্রকাশ পেয়েছে? প্রকৃতি ও জীবনের প্রতি সুগভীর আসক্তি, জন্মভূমির সাথে অবিচ্ছিন্ন সম্পর্ক, স্বদেশের অস্তিত্বের সাথে অস্তিত্ব গাথা। অর্থাৎ আমরা যদি হলো কি চিন্তা করি, আমি কোনো ভিনদেশি পথিক নেই, অর্থাৎ কবি আসলে এখানকারই মানুষ, এটা কোনটা দিয়ে আসলে বুঝিয়ে ফেলেছেন, এটা বেসিক্যালি এখানে জিজ্ঞেস করতেছে। ওকে, সো এটার অ্যান্সারটা কি হবে তোমার? সবাই আমরা দ্রুত উত্তরটা দিয়ে ফেলি। উত্তরটা হচ্ছে 1 2 এবং 3। অর্থাৎ প্রকৃতি ও জীবনের প্রতি সুগভীর আসক্তি, জন্মভূমির সাথে অবিচ্ছিন্ন সম্পর্ক, এবং 3 হচ্ছে স্বদেশের অস্তিত্বের সাথে গাথা। অর্থাৎ সবকিছু একে অপরের সাথে রিলেটেড অবস্থায় রয়েছে, এটা বেসিক্যালি বোঝানো হচ্ছে। গেল 88। এরপর থেকে 88 নাম্বার, আমি কোনো আগন্তুক নেই কবিতায় কবির অস্তিত্বে কি গাথা রয়েছে? নদীর কিনারা, কদম আলী, নিশিন্দার ছায়া, নাকি মাটির সুবাস? খুবই সিম্পল, এটা বুঝতেই পারতেছো। 88-এর অ্যান্সার হবে মাটির সুবাস। বাংলার যে মাটি রয়েছে, সে মাটির গন্ধ কবির শরীরে ওতপ্রোতভাবে মিশে রয়েছে, এটাই বেসিক্যালি এখানে বলা হচ্ছে।
গেল। 89, আমি কোনো আগন্তুক নয় কবিতায় জমিলার মা কিসের প্রতীক? আমাদের কিন্তু বইয়ের মধ্যে অ্যান্সার দেওয়া আছে, বাট তাও দেখি। মমতাময়ী মা হবে না, অভাবী মানুষ হতে পারে, গ্রামীণ নারী হতে পারে, চিরজেনা স্বজন এটাও হতে পারে। কোনটা আমার দেখতে হবে? অ্যান্সার চিরজেনা স্বজন। কবিতার মধ্যে লাইন রয়েছে, খা খা করে জমিলার মার শূন্য রান্নাঘর, আমি তার চিরচেনা স্বজন একজন। তাই এরকম একটা জায়গা থেকে এইটার অ্যান্সার দেখো, ডিরেক্ট কবিতার লাইন থেকে অ্যান্সার তুলে দিচ্ছে। অ্যান্সার হচ্ছে চিরচেনা স্বজন। 90, আমি কোনো আগন্তুক নয় কবিতায় কবি নিজের কিসের সঙ্গে নিজের অবিচ্ছেদ্য ভেবেছেন? শহরের সাথে, প্রকৃতির সাথে, মানুষের সাথে, নাকি নদীর সাথে? তোমরা এটা একটা অ্যান্সার দাও। এ ফাঁকে তোমাদেরকে একটা ছোট্ট জিনিস একটু বলি বাচ্চারা আজকে। দেখো, পরীক্ষার ঠিক আগ মুহূর্তে আমাদের অনেক সময় দেখা যায় যে অনেক বেশি পড়ার চাপে আর পড়তে ইচ্ছা করে না। এরকম কিন্তু অনেকেরই হয়। তোমাদের কারোর সাথে কি হয়েছে? হলে একটু কাইন্ডলি কমেন্টে জানাতে পারো। আমাদের অনেকেরই সাডেনলি পড়তে ইচ্ছা করে না, অনেক পড়ার চাপে বইটা খুলে দেখতে ইচ্ছা করে না, কেমন জানি লাগে, মনে হয় যে পড়ার টেবিলে আর কতক্ষণ বসে থাকবো। এরকম কিন্তু সবার সাথে হয় আসলে। একটা জিনিস মনে রাখবা, এই জিনিসটা হওয়াটা আসলেই স্বাভাবিক। কারণ লম্বা একটা সময় ধরে পড়ে আসছো, 2 বছর ধরে পড়তেছো, লাস্টে এসে এত প্রেশার, এত এংজাইটি, যা তোমার পারিবারিক প্রেশার, সামাজিক প্রেশার, নিজের প্রেশার, এর সাথে খারাপ হলে কী করবো না করবো, নানান রকম প্রেশারের মধ্যে তোমরা থাকো। সো ইভেনচুয়ালি এই জিনিসটা হওয়া খুবই স্বাভাবিক, বাট অ্যাট দ্যাট মোমেন্ট তোমার একটা জিনিস মনে রাখতে হবে। ওই মোমেন্টে তুমি একটু তোমার এই ফার্সিম ভাইয়ের এই কথাটা মনে রাখবা, মনে করবা। সেটা হচ্ছে, এসএসসি পরীক্ষা একবার চলে গেলে আর কখনো ব্যাক করবে না। তোমার যদি একটা বারের জন্য এসএসসি পরীক্ষা খারাপ করে ফেলো, ওই রেজাল্ট এইচএসসির সময় তুমি ভুগবা, ভার্সিটি অ্যাডমিশনের সময় ভুগবা, এবং তুমি যখন চাকরি করতে যাবা তখনও তুমি ভুগবা। এইটা তোমার লাইফের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টার্নিং পয়েন্টস। সো তুমি যদি এখন এই ধরনের কোনো সিচুয়েশন আসে, তখন যদি তোমার পড়তে মন না চায়, আমার সাজেশন 1 ঘন্টা বলো, 2 ঘন্টা বলো, তুমি পড়া বন্ধ করো। বন্ধ করে তুমি একটু ভাবো, এসএসসি কি আসবে আমার লাইফে? আর আসবে না। এসএসসি আর আমি না দিতে পারলে কি হবে, খারাপ করলে কি হবে, এই জিনিসগুলো ভাবলে তোমার এই প্রবলেমটা চলে যাবে। এটা একটা সলিউশন। আরেকটা সলিউশন আছে। সলিউশনটা হচ্ছে, একটু তুমি তোমার মা বাবার দিকে তাকাও, যারা তোমাকে এত কষ্ট করে বড় করতেছে, তোমার পড়ালেখার জন্য যা যা প্রয়োজন সব কিছু হলো গিয়ে এনে দিচ্ছে, অ্যান্ড তারা তাদের জায়গা থেকে তোমার জন্য সর্বোচ্চ ত্যাগটা স্বীকার করতেছে। দ্য ডে যেদিন তোমার রেজাল্ট অ্যানাউন্স করবে, রেজাল্টটা অ্যানাউন্স করার পর তুমি যখন তাদের কাছে যাবা এবং গিয়ে হচ্ছে কি বলবা, আব্বু আম্মু আমি গোল্ডেন এ প্লাস পাইছি, আমি অনেক ভালো রেজাল্ট করছি, তোমরা যেরকম চাইছিলে সেটাই দিতে পারছি। অ্যাট দ্যাট মোমেন্ট তাদের যে মুখের এই হাসিটা, এই হাসিটা তোমার লাইফ চেঞ্জ করে দিবে। তোমার মনে হবে আমি আসলে এই দিনটার জন্যই বেঁচেছিলাম। তোমার রেজাল্ট তোমার কাছে, তোমার রেজাল্ট দিয়ে তোমার মা বাবা কিছুই করবে না, বাট তারা মনে যে আত্মিক শান্তিটা পাবে, এই আত্মিক শান্তিটা অনেক ইম্পর্টেন্ট। এবং আমি বিশ্বাস করি যারা যাদের মা বাবাকে প্রাণ থেকে ভালোবাসে, তারা এই আত্মিক শান্তির জন্য হলো এই মুহূর্ত থেকে একটা সেকেন্ডও আসলে পড়াশোনা অফ করবে না। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা কথাই মনে রাখবা, তোমরা আসলে পরবর্তী যে প্রজন্ম আসতেছে তাদের হচ্ছে অভিভাবক হিসাবে কাজ করবা। সো তোমরা যদি এখন পড়াশোনা ঠিকঠাক মতো করো, দেখবা তোমাদের নিজের লাইফটা সুন্দর হচ্ছে, তোমাদের পরবর্তী যে জুনিয়ররা আসতেছে তাদেরকেও তোমরা সঠিকভাবে দিক নির্দেশনা দিতে পারতেছো। তো স্টুডেন্ট, এতটুকুই আমরা একটু হলো হালকা পাতলা কথাবার্তা বললাম, অনেকক্ষণ ধরে যে এমসিকিউ সলভ করতেছি। চলো যে আমরা এটার অ্যান্সার প্রকৃতির সাথে পরবর্তী প্রশ্ন। এমসিকিউ নাম্বার 91, কে উদাস দাওয়ায় বসেছিল? একটা বুড়ো ছিল যে হলো কি থুতথুরে হলো গিয়ে বুড়ো। এই যে থুতথুরে বুড়োটা, এই থুতথুরে বুড়োটা আসলে উদাস দাওয়ায় বসেছিল। সাকিনা বিবির কপাল ভাঙছে, স্মৃতি সিঁদুর মনে গেছে হরিদাসের, অনাথ কিশোরী শূন্য এক থালা নিয়ে বসে আছে। তো এটা অ্যান্সার হবে থুতথুরে বুড়ো। এরপর দেখি, কার কপাল ভাঙলো? মাত্র বলছি, জাস্ট মাত্র আমি বলছি তোমার সাকিনা বিবির কপাল ভাঙলো, স্মৃতির সুদূর মুছে গেল হরিদাসীর, মোল্লা বাড়ির বিধবা দগ্ধ বাড়ির খুঁটি ধরে দাঁড়ায় আছে, অনাথ কিশোরীর হাতে তোমার ভাঙ্গা থালা নিয়ে বসে আছে। গেল।
তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতা কে ফুসফুস পোকার দখলে রেখে মারা গেল? রুস্তম শেখ, ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে গেল। এরপরে দেখি পরবর্তীতে, তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা খই ফুটলো, খই ফোটালো রিকয়েলস রাইফেল। এর মানে কি? এর মানে হচ্ছে এটা হলো রাইফেল, যে রাইফেল থেকে প্রচুর পরিমাণে গোলা বর্ষণ হচ্ছে, এরকম একটা অবস্থা। অর্থাৎ গুলি বর্ষণের প্রচণ্ড যে বিষয়টা রয়েছে ওই জায়গা থেকে এটার অ্যান্সার হবে কি তোমার প্রচণ্ড গুলি বর্ষণ। ওকে, 94 বেসিক্যালি ডান। 95, তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতায় কে শূন্য থালা হাতে বসে আছে? থুরথুরে বুড়ো উদাস দেওয়ায় বসে আছে। মোল্লাবাড়ির এক বিধবা তোমার ঘরের খুঁটি ধরে দাঁড়ায় আছে। সাকিনা বিবির কপাল ভাঙলো। অনাথ খিচুড়ি হাতে শূন্য থালা নিয়ে বসে আছে। সো এখান থেকে আমার 95 এর আনসার কি হবে? অনাথ কিশোরী গেল। তোমাকে পাওয়ার যে স্বাধীনতার নবীন যাত্রীকে, চলো ব্যাখ্যা করি। নতুন স্বাধীন দেশ এখানে হবে না। শাহবাজপুরের জোয়ান কৃষক সগির আলী, সো এখানে সগির আলীর কথা বলা হয় নাই, বাদ। তরুণ প্রজন্ম এখানে বলা হয় নাই। নবীন যাত্রী অবুধ শিশু যে তার পিতামাতার লাশের উপরে হামাগুড়ি খায়, এরকম একটা লাইন দেওয়া আছে। তার মানে এখানে অ্যান্সার হবে কি অবুধ শিশু, নবীন যাত্রী। এমসিকিউ নাম্বার 97, তোমার কাছে দাঁড়িয়েছিলেন করজোরে, কে দাঁড়িয়েছিল? বৈশাখের কাছে, মেঘের কাছে মেঘদূত, মেঘদূতের কাছে কালিদাস, নাকি রবীন্দ্রনাথ বৈশাখের কাছে? বৈশাখ যে তোমার গল্পটা কবিতাটা রয়েছে, এখানে আসলে কবি অন্যায়ের বিরুদ্ধে জাগরণ তুলতে চেয়েছেন। যারা অন্যায় করে তাদেরকে যাতে বৈশাখী ঝড় দিয়ে উড়ায় নেওয়া যায়, এই জিনিসটা বেসিক্যালি এখানে বলা হচ্ছে। সো এরকম একটা জায়গা থেকে আমরা যদি হলো চিন্তা করি, আমার এখানে সঠিক উত্তর কি হবে? জলদি একটু আমাকে কমেন্টে উত্তরটা দিয়ে দাও। ওকে, এমসিকিউ 97, ইয়েস, মেঘদূতের কাছে কালিদাস, মেঘদূতের কাছে কালিদাস রিকোয়েস্ট করছে, এরকম একটা অবস্থা। 98, বৈশাখ কবিতায় কবি তুফানকে কি ধ্বংস করতে বলেছেন? বিভেদকারী পরগাছাদের, সব কবিদের, পাহাড় নদী গাছপালাদের। ওকে, অ্যান্সার দাও। বিভেদকারী পরগাছাদের, সাগর কবিদের, পাহাড় নদী গাছপালাদের। উত্তর দাও। এমসিকিউ নাম্বার 98, এমসিকিউ নাম্বার 98 এর উত্তরটা জলদি জলদি দিয়ে দাও। ওকে, সো বেসিক্যালি বুঝতে পারছো বিভেদকারী পরগাছাদের, এটা হবে সঠিক আনসার। বিভেদকারী মানে যারা সোসাইটির মধ্যে ভেদভাব করে, যারা হচ্ছে উঁচু মানে গরিব, তোমার হচ্ছে ধনী গরিব, এ ধরনের ভেদভাব করতেছে, এই ধরনের বিভেদকারী পরগাছাদের বেসিক্যালি কবি হলোকে বলছেন ধ্বংস করে ফেলতে। আচ্ছা, 99, কবি আল মাহমুদ বিভেদকারী পরগাছাদের কি গুড়িয়ে ফেলতে বলেছেন? বাড়তি বাহাদুরি, বাড়তি অহমিকা, বাড়তি সম্পদ, নাকি বাড়তি দালান? এই জিনিসটা হচ্ছে কি আমাকে একটু কমেন্ট হলোকে বলো। কবি আল মাহমুদ বিভেদকারী পরগাছাদের কি গুড়িয়ে ফেলতে বলেছেন বা কি ধ্বংস করে ফেলতে বলেছেন? আমরা আগেই বলেছি বৈশাখ কবিতায় কালবৈশাখী ঝড়ের কথা বলা হয়েছে। আর এই যে কালবৈশাখী ঝড়টা এটা কি করবে? এটা আসলে যারা অন্যায় করছে তাদেরকে হলোকে ধ্বংস করে ফেলবে, উড়াই নিয়ে যাবে, এরকম একটা জিনিস। তো বিভেদকারী পরগাছাদের ব্যাখ্যাটা আগের কোশ্চেনে দিয়েছি। এটার অ্যান্সার হচ্ছে কি বাড়তি বাহাদুরি। কারণ যারা ধনী গরিবদের মধ্যে একটা বিভেদ করছে, যারা ধনিক শ্রেণী তাদের মধ্যে একটা বাহাদুরি থাকে, একটা হচ্ছে তোমার আমিত্ব ভাব থাকে। সো ওই জায়গা থেকে বলতেছে এই বাড়তি বাহাদুরিকে ধ্বংস করতে হবে। আচ্ছা, সো এই বৈশাখ কবিতার মধ্যে রাজা সুলেইমানের উদাহরণ আনা হয়েছিল শক্তিশালী রাজা হিসেবে। সো এখান থেকে হলো প্রশ্ন আসে যে আমাদের রাজা সুলেইমান কততম হলোকে রাজা ছিলেন? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম? আই গেস এরা তোমরা সবাই হচ্ছে কি পারবে। এটা অ্যান্সার হচ্ছে কি তৃতীয়। তো স্টুডেন্ট, এরকম একটা জায়গা থেকে আমি তোমাদের ফারহান সাকিব ভাইকে আবারও ডেকে নিব, অ্যান্ড ইনশাল্লাহ তোমরা সবাই খুব ভালো পরীক্ষা দিবা। দেখা হয় পরবর্তী কোনো একটা ক্লাসে। ফারহান ভাইয়া। অলরাইট, সো আমরা আজকে ক্লাসে ইতোমধ্যে 100টা এমসিকিউ সলভ করে ফেলছি। যে 100টা এমসিকিউ যদি তুমি পেরে থাকো তাহলে ইনশাল্লাহ এসএসসি পরীক্ষায় তোমার রেজাল্ট অনেক অনেক ভালো হবে। এবং যে কথাটা গতকালকে একটা ক্লাসে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে এসএসসি পরীক্ষার প্রথম যে পরীক্ষাটা অর্থাৎ বাংলা প্রথম পত্র, এটা হচ্ছে ক্রিকেট খেলার ওপেনিং পার্টনারশিপের মতো। ওপেনিং পার্টনারশিপ যদি ভালো হয় তাহলে যেমন ম্যাচটা জিতে যাওয়া অনেক সহজ হয়, একই রকমভাবে এসএসসি পরীক্ষাতে যদি প্রথম পরীক্ষাটা ভালো হয় তার কারণে যে কনফিডেন্স বেড়ে যায় আমাদের, একইভাবে আমাদের কিন্তু পুরো পরীক্ষাটার রেজাল্টই ভালো করা অনেক সহজ হয়ে যায়। এখন আমি একটু আসি যে আমাদের এক নজরে যে সকল গদ্য এবং পদ্য রিভিশন আছে এটা নিয়ে যদি আমি একটু কথা বলি। এক নজরে সকল গদ্য পদ্যের যে রিভিশন আছে সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। এখন আজকের ক্লাসে তোমাদেরকে আসলে সকল গদ্য পদ্য রিভাইজ করিয়ে দেওয়ার সময় নাই, আমাদের আছে, তোমাদের নাই। সো আমরা যেটা করব ক্লাসের স্লাইডের মধ্যে আমরা সবগুলো গল্পের সাথে যে টনিক মানে কি, তার মানে হচ্ছে এই গল্পটা থেকে যদি প্রশ্ন আসে অর্থাৎ গ,
ঠিক আছে, অথবা ঘ। কিভাবে লিখবো? এই পয়েন্টারগুলো যদি তুমি মনে রাখো বা এই পয়েন্টারগুলো থেকে 2-3টা লাইন করে বানিয়ে যদি তুমি লিখতে পারো, তাহলে কিন্তু তুমি ভালো একটা নম্বর পাবা। এখন তোমাদেরকে আমি তারপরে দেখিয়ে দিব যে আচ্ছা ভাইয়া এইগুলোর এক্সপ্লেনেশন কই পাবো। এই যে বাংলা টনিক, ঠিক আছে, সুভা, পাঠ পরিচিতি। ওকে, দেখো আমাদের যেই টপিকগুলো আগে সিলেবাসে ছিল না বা পরীক্ষায় আসে নাই, সেগুলো তো আমরা লিখতেই পারি নাই যে এটা কত কত সালে এসেছে। কিন্তু এই যেমন সুভা, এই গল্পটা তো অনেকবার পরীক্ষা এসেছে। যেমন বাক প্রতিবন্ধীদের মনোজগৎ সম্পর্কে ধারণা, ঢাকা বোর্ড 20 সালে, রাজশাহী বোর্ড 25 সালে, 20 সালে, সিলেট বোর্ডে 22 সালে এখান থেকে প্রশ্ন এসেছে। তারপরে প্রতিবন্ধীদের মানবিক অনুভূতি ও সংবেদনশীলতা স্বরূপ অনেকবার এখান থেকে বোর্ডে প্রশ্ন এসেছে। অর্থাৎ আজকে ক্লাসের স্লাইডটা যদি তুমি পেয়ে যাও, যেটা তুমি ক্লাসটা শেয়ার দিলে আমরা ব্যবস্থা করে দিব তোমাকে ক্লাসের স্লাইডটা দেওয়ার, তাহলে কিন্তু তুমি সবগুলোই পেয়ে যাচ্ছ। দেখেছো একই রকম ভাবে বই পড়া আছে, আমাটির ভেপু আছে, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে, তারপর হচ্ছে আমাদের নিম গাছ আছে, শিক্ষা মনুষ্যত্ব আছে, প্রবাস বন্ধু, 21-এর গল্প। সো গদ্য শেষ, এবার হচ্ছে পদ্য শুরু। ঠিক আছে, গদ্য শেষ, এবার হচ্ছে পদ্য শুরু। কপোতাক্ষ নদ, তারপর হচ্ছে কপোতাক্ষ নদের পর জীবন বিনিময়, ঠিক আছে, উমর ফারুক, সবগুলো গল্প কবিতার এখানে পাঠ পরিচিতি আছে এবং সাথে বাংলা টনিকটা দেওয়া আছে। অর্থাৎ একদম লাস্ট মোমেন্ট তোমার যে রিভিশনটা, একদম লাস্ট মোমেন্টে তোমার যে সময়টুকু দিলে, যেই জায়গাটায় ফোকাস করলে তুমি একটা ওভারঅল রিভিশন দিতে পারবা, সেটার ব্যবস্থা কিন্তু ক্লাসের স্লাইডে করে দিয়েছে। এখন তোমরা বলতে পারো ভাইয়া ক্লাসের স্লাইডটা পেলাম, কিন্তু ক্লাসের এই জিনিসগুলোর ব্যাখ্যা কোথায় পাবো? সেটার জন্য কিন্তু তোমাদের ফারসিম ভাই এবং আমি অলরেডি একটা ইউটিউবে ভিডিও বানিয়ে ফেলেছি। কোথায় পাবো এটা? আমাদের যে ইউটিউব চ্যানেল, আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে, আমাদের ইউটিউব চ্যানেলটা তোমাদেরকে যদি একটু দেখাই কিভাবে খুঁজে পাবা, 10ms ক্লাস 6 to 10, এই ইউটিউব চ্যানেলটাতে যাবা এবং এই ইউটিউব চ্যানেলটাতে যাওয়ার পরে তোমরা হচ্ছে প্লেলিস্টে ক্লিক করবা। প্লেলিস্টে ক্লিক করলে তোমরা দেখো এখানে দেখতে পাচ্ছ সব পদ্য এক ক্লাসে রিভিশন, 1 ঘন্টার একটা ক্লাস, এইটা তোমরা দেখবা। দেখেছো এই ক্লাসটা পাশাপাশি তোমাদের ফারসিম ভাইয়ার সব গদ্য 100% রিভিশন শেষ এক ক্লাসে। এই দুইটা ক্লাস যদি তুমি করো, তাহলে কিন্তু তুমি ওই প্রশ্নগুলোর অ্যান্সার পেয়ে যাবা, যেগুলো হচ্ছে এই যে দেখো আমি যেগুলো ক্লাসের স্লাইডে দিয়ে দিয়েছি সেগুলো এখানে পেয়ে যাবা। এই যে দেখো, এই যে পাঠ পরিচিতি ব্যাখ্যাগুলো দেখেছো, যেটা আমি আজকে ক্লাসে পড়াচ্ছি না, ক্লাসে স্লাইডে দিয়ে দিচ্ছি, সেই স্লাইডে পড়ানোর ব্যাখ্যাটা তোমরা ইউটিউবের এই ভিডিও থেকে পেয়ে যাবে। এই যে বই পড়ার আনন্দ প্রয়োজনীয়তা ব্যাখ্যা, বুঝতে পেরেছো? একই জিনিস, একই স্লাইড, কনফিউজ হওয়ার কিছু নাই, কারণ বোর্ড প্রশ্নের রেফারেন্স দুইটা স্লাইডে আলাদা করতে পারবো না, একই জিনিস হবে। তো এই দুইটা ভিডিও তোমরা দেখবা। পাশাপাশি তোমাদেরকে আমি আরেকটা জিনিস একটু বলে দিই, সেটা হচ্ছে আমরা যে ব্যাপারটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে তোমরা দুইটা জিনিস নিয়ে মূলত ভয় আছো। একটা হচ্ছে এমসিকিউ, এমসিকিউর ব্যাপারটা অলরেডি আমরা আজকে 100টা এমসিকিউ সলভ করলাম। তারপরেও আগামীকাল সন্ধ্যা 7টায় 19 এপ্রিল, অর্থাৎ 19 এপ্রিল সন্ধ্যা 7টায় এই চ্যানেলে টপ 200 বাংলা এমসিকিউর একটা ইউটিউব রেকর্ডেড ভিডিও আমরা আপলোড করব, প্রায় 2 ঘন্টার একটা ক্লাস। আমরা অলরেডি শ্যুট করে ফেলেছি, এডিট করে ফেলেছি, জাস্ট কালকে আপলোড হবে, আগামীকাল অর্থাৎ 19 এপ্রিল সন্ধ্যা 7টায় আপলোড হবে। সেটা দেখলে তোমাদের এমসিকিউ নিয়ে সকল ভয়ডর কেটে যাবে। এখন এসে সিকিউর ব্যাপারটা, সৃজনশীলে 10-এ 10 কীভাবে পাবা, এটা নিয়ে একটা কনফিউশন আছে, অনেকে জানো না তুমি যেভাবে লিখছো সেভাবে লিখলে আসলে কত পাওয়া সম্ভব। এই জন্য একটু বলি তোমাদের, আমরা যে সাজেশনটা তোমাদেরকে আজকে দিলাম, সেই সাজেশনের সুভা গল্পের যে 1 নম্বর সৃজনশীল প্রশ্ন ক খ গ ঘ, এটার উত্তর ওখানে দেওয়া নাই সাজেশনে, বুঝেছো? উত্তরটা আমরা পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য আলাদা করে দিয়েছি, সেটা আমি দেখাচ্ছি। তোমরা যেটা করবা, এই সৃজনশীল প্রশ্নটা লিখবা, লিখে কিছু কাজ আছে তোমাদের, আমি একটু স্টেপ বাই স্টেপ যদি বলি, সেটা হচ্ছে তোমরা তোমাদের করণীয় কি, কিভাবে তোমরা আমাদেরকে দিয়ে তোমাদের খাতা চেক করাতে পারো। আমরা এই 2 দিন আর কোনো লাইভ ক্লাস না নিয়ে তোমাদের খাতা চেক করব। সো দেখাই তোমাদেরকে কি কি করতে হবে। তুমি যেটা করবা, এই যে 2টা ইউটিউব ভিডিও দেখালাম না, এক ক্লাসে পদ্য রিভিশন, এক ক্লাসে গদ্য রিভিশন, এই ভিডিও যে তুমি দেখেছো এটার প্রমাণস্বরূপ একটা স্ক্রিনশট নিবা, স্ক্রিনশটটা জমা রাখো। তারপরে সাজেশনে যাবা, আমাদের ফাইনাল রিভিশন লাইভ ক্লাসে সাজেশনে যাবা। প্রথম যে গল্পটা, এক একজন এক একটা প্রশ্নের উত্তর লিখো না, তাহলে যা করা সম্ভব না, তাহলে কম্পেয়ার করা সম্ভব না। সুভা এই গল্পটার 1 নম্বর যে প্রশ্ন, এক নং প্রশ্ন, এটা তোমরা নিবা, ঠিক আছে? 1 নং প্রশ্নের উত্তরে কি লিখবা? ক, খ, গ, ঘ, এই 4টে উত্তর লিখবা। কিভাবে করবা? নিজের খাতায় লিখবা ক খ গ ঘ।
এরপরে তুমি করবা কি, আমাদের এসএসসি 26 সুপার স্টুডেন্টস টেনেমেন্টস গ্রুপে এটা আপলোড করবা। কি 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 লিখতে হবে তোমাকে? তোমার নাম লিখতে হবে, ঠিক আছে, তোমার স্কুলের নাম লিখতে হবে, তোমার বোর্ডের নাম লিখতে হবে, এবং কতক্ষণ সময় তুমি সৃজনশীল প্রশ্নটা লেখার ক্ষেত্রে নিয়েছো সেটা লিখতে হবে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সময় কতক্ষণ সময় নিয়েছো। মানে 30 মিনিট সময় নিয়ে অনেক ভালো লিখে লাভ নাই, 20 মিনিটের মধ্যে লিখতে হবে। সময়, এই 4টা ইনফরমেশন লিখে তুমি কোথায় পোস্ট করবা? তুমি পোস্ট করবা, দেখি দেখানো যায় কিনা, তুমি পোস্ট করবা হচ্ছে আমাদের 10ms গ্রুপে। আমাদের 10ms গ্রুপের নাম হচ্ছে এসএসসি 26 সুপার স্টুডেন্ট 10ms, এই গ্রুপটাতে পোস্ট করবা। এখন এখানে তো লগ ইন করা নাই, বাট তোমরা এই যে এসএসসি 26 সুপার স্টুডেন্টস টেনেমস এই গ্রুপটাতে হচ্ছে তোমরা পোস্ট করবা। আমি এবং তোমাদের ফার্স্ট সেম ভাইয়া নিজেরা চেক করে করে সবচেয়ে ভালো যারা লিখবা তাদেরকে আমরা পোস্টগুলো অ্যাপ্রুভ করবো, এবং কে কত নম্বর পেয়েছো, মানে এইটাই যদি তুমি বোর্ডে লিখতা তাহলে কত পেতা সেটা তোমাদেরকে বলে দিব। তাহলে যেটা তোমাদের লাভ হবে, তোমরা বুঝতে পারবা যে কিভাবে লিখলে ভালো নম্বর পাওয়া যাবে। ওকে, বুঝছি। ক্লিয়ার হলে এবার একটু কমেন্টে ক্লিয়ার লিখে ফেলো। আমরা 2 ঘন্টার মধ্যে ক্লাস শেষ করবো বলেছিলাম, 2 ঘন্টা হয়ে গেছে। আমি তোমাদেরকে সব কিছু মোটামুটি দেখিয়ে দিয়েছি। আমরা এই পরীক্ষার আগে আর লাইভ ক্লাস না নিয়ে তোমাদেরকে হচ্ছে একদম 24/7 24-48 ঘন্টা হচ্ছে তোমাদেরকে সারাক্ষণ তোমাদের যার যেখানে যা প্রশ্ন কনফিউশন কোয়েরি আছে সেগুলো সলভ করে দিতে চাই। ওকে, ক্লিয়ার ভাইয়া? ছুটি দিব বাবা, ক্লাস তো প্রায় শেষ, আমরা ছুটি দিব এখনই। বুঝতে পেরেছি? তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই গ্রুপটাতে ঢুকে দেখো, অলরেডি তোমার ব্যাচের এসএসসি 26-এর 1,83,000 মেম্বার এখানে জয়েন করে ফেলছে। তুমি যেটা করবা, আমাদের এই ভিডিওগুলোতে যাবা, এই যে মনে করো আমার ভিডিওটাতে যাবা, ভিডিওটার একটা স্ক্রিনশট নিবা, যাতে করে আমি বুঝতে পারি তুমি ভিডিওটা দেখেছো কিনা। একটা স্ক্রিনশট নেওয়ার পরে তুমি হচ্ছে আমাদের সাজেশনে যাবা, 6 নম্বর পৃষ্ঠায় শুভগল্পের সৃজনশীল প্রশ্ন তুমি খুঁজে বের করবা, খুঁজে বের করে সেটার উত্তর লিখবা, নিজের খাতায় ছবি তুলবা, তারপর এই স্ক্রিনশটটা সহ তুমি আসবা হচ্ছে এসএসসি 26 সুপার স্টুডেন্টস টেনেমেস এই গ্রুপটাতে এসে তুমি ওই স্ক্রিনশট এবং তোমার নাম, তোমার স্কুলের নাম, তোমার বোর্ডের নাম এবং কতক্ষণ সময় লেগেছে সৃজনশীলটা লিখতে সেটা লিখে আপলোড করবা। সবচেয়ে ভালো যেই উত্তরগুলো আমরা পাবো তাদের উত্তরগুলো আমরা অ্যাপ্রুভ করে নম্বর দিয়ে দেবো যে 10 তুমি কত পাবা। এবং তার পাশাপাশি যারা সাবমিট করবা পোস্টটা, যারা লিখে সাবমিট করবা সৃজনশীল প্রশ্ন, তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে 10-এ 10 পাওয়ার যে নিনজা টেকনিক বানিয়েছি এটা একটা পিডিএফ আমি তোমাদেরকে প্রোভাইড করে দিব। ওকে, বুঝতে পেরেছি এই ব্যাপারটা? ঠিক আছে, ওকে। সো আমরা তাহলে একেবারে শেষ পর্যায়ে এখন সৃজনশীল প্রশ্নের সলভ। আমরা ফ্রি ব্যাচের স্টুডেন্টদের জন্য সৃজনশীল প্রশ্নের সলভে আসলে যাই নাই, আমরা সৃজনশীল প্রশ্নের সলভে ফ্রি ব্যাচের স্টুডেন্টদের জন্য যাই নাই, কিন্তু যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট তাদের জন্য কোথায় কি আছে আরেকবার দেখে আমরা আজকে ক্লাসটা শেষ করে দিব। পেইড ব্যাচের স্টুডেন্টরা কোথায় গেলে কি পাবা সেটা একবার দেখাই আমরা শেষ করে দিই। সেটা হচ্ছে তোমরা তোমাদের কোর্সে ঢুকবা, ঠিক আছে? আমাদের ক্লাস প্রায় শেষ পর্যায়ে, আর 1 মিনিট আমাকে সময় তো আমি দেখাই দিয়ে শেষ করবো। এসএসসি 26 শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স, বিজ্ঞান বিভাগের বিষয়সমূহ। তুমি শেষ মুহূর্তে প্রস্তুতি মানবিক হও, ব্যবসা শিক্ষা হও, কিংবা তুমি 10ম শ্রেণী অনলাইন ব্যাচ 2025 স্টুডেন্ট হও, অথবা তুমি 10ম শ্রেণী বাংলা ইংলিশ আইসিটি ম্যাথ, ঠিক আছে, অনলাইন ব্যাচ 2025 স্টুডেন্ট যদি হও, তাহলে তুমি দেখবা একদম লাস্টে একটা ফোল্ডার আছে সিকিউ সলভ ক্লাস। এই সিকিউ সলভ ক্লাসে যদি তুমি ঢুকো তাহলে তুমি আমার একটা ক্লাস পাবা। এটা শুধুমাত্র পেইড ব্যাচের স্টুডেন্ট এটা পাচ্ছ, শুধুমাত্র পেইড ব্যাচের স্টুডেন্ট এটা পাচ্ছ। এই যে দেখো, এখানে সকল গদ্য, সকল পদ্য, গুরুত্বপূর্ণ সিকিউর সমাধান এবং সহপাঠের সাজেশনাল প্রশ্নের প্যাটার্ন এখানে পেয়ে যাবা। ক্লাসটা এখানে আছে, অথবা তুমি যদি স্লাইডটা চাও স্লাইডটাও এখানে পেয়ে যাবা, যেখানে তোমার প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে। আমাদের সাজেশনের প্রশ্নগুলোর উত্তর দেওয়া নাই, কিন্তু এইখানে প্রশ্নগুলোর আবার উত্তর দেওয়া আছে। এই পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য এইখানে দেখো যে ক খর উত্তর দেওয়া আছে, গ কিভাবে লিখবা সেটার উত্তর দেওয়া আছে, সবকিছু কিন্তু এখানে তোমরা পেয়ে যাবা। ওকে, সো আমরা 10 মিনিট স্কুলের অ্যাপ, ইউটিউব এবং ফেসবুক গ্রুপ সর্বতোভাবে চেষ্টা করছি তোমাদেরকে ভালো একটা প্রিপারেশন উপহার দিতে। ইনশাল্লাহ, অনেকে অনেক কথা বলছে, গুজবে টুজবে কান দিয়ে লাভ নাই, তোমার প্রিপারেশনটা তোমার কাছেই থাক। তুমি যদি ভালো মতো মানে এতদিন ধরে পরিশ্রম করে আসো, ইনশাল্লাহ তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা। এটা নিয়ে আসলে ভয় পেয়ে কোনো লাভ নেই। এসএসসি পরীক্ষার প্রশ্ন যারা করবেন, যারা গার্ড দেবেন, কেউই তোমাদের শত্রু নন, সবাই
আমার ফার্সিম ভাইয়ের মতো শিক্ষক, তারাও তোমাদের ভালো চান। তোমরা এ প্লাস পেলে বা তোমরা ভালো রেজাল্ট করলে তোমাদের বাবা মায়ের মুখে যদি তোমরা হাসি ফোটাতে পারো, এটাতে আসলে শিক্ষকরা কখনো বেজার হবেন না। তাই ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ সবসময় মনে রাখবা তুমি প্রস্তুতি যতটুকুই নিয়েছো, তুমি যদি ভয় পাও ওই প্রস্তুতিতে তুমি আরো খারাপ দিবা। আর তুমি যতটুকু প্রস্তুতি নিয়েছো সেই প্রস্তুতিতে তুমি আরো ভালো পরীক্ষা দিবা যদি তুমি কনফিডেন্ট থাকতে পারো। আমি জানি এই কথাটা অনেক ক্লিশে শোনাতে পারে যে পরীক্ষার হলে গিয়ে মাথা ঠান্ডা রাখতে হবে ইত্যাদি কথা, এটা সবাই বলে, কিন্তু সত্যি কথা এটাই যে পরীক্ষার হলে গিয়ে যদি তুমি মাথা ঠান্ডা রাখতে পারো তাহলে তোমার প্রস্তুতি যেমনই হোক না কেন তুমি প্রস্তুতির চেয়ে একটু হলেও বেশি ভালো পরীক্ষা দিতে পারবা। ওকে, সো আমরা তাহলে আজকে ক্লাসটা একদম কনক্লুশনের দিকে চলে যাচ্ছি। আমরা আমাদের ফেসবুক গ্রুপে আলাদা করে পোস্ট করে দিব, আমি যে নিয়মগুলো বললাম সেগুলো সহ একটা পোস্ট করে দিব। পাশাপাশি সিকিউ সলভ কোথায় পাবা পেড ব্যাচের স্টুডেন্টরা সেটা বলেছি, সাজেশন কিভাবে ডাউনলোড করবা সেটারও আমরা ব্যবস্থা করে দিব, এবং ইউটিউবে আগামীকাল সন্ধ্যা 7টায় টপ 200 এমসিকিউ সলভের একটা ক্লাস আপলোড হচ্ছে, সেটাও তোমরা দেখে নিও। সবার প্রতি অনেক অনেক শুভকামনা, ভালোবাসা, দোয়া ও প্রত্যাশা জানিয়ে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে একটু পরেই আবার এসএসসি 26 সুপার স্টুডেন্টস টেনেমেন্টস গ্রুপে। আমরা কিন্তু কথা দিয়েছিলাম তোমাদের হাত ছাড়বো না, আসলে আমরা আমাদের কথা রাখছি এবং রাখবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।